আচ্ছা, সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছো? একটু আমাকে কনফার্ম করে নাও আগে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে, তাই তো? ওকে, তো চলো আজকের আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি এবং আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাস 2। যদিও আমাদের আজকে এটা থার্ড ক্লাস হচ্ছে, তাও এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে ক্লাস 2। তার কারণ হচ্ছে এখানে আমাদের আজকে পড়ার যেটা বিষয় সেটা হচ্ছে 15 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা 15 মার্চ থেকে 31 মার্চ অব্দি ক্লাস করবো। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আমি আরেকবার সবাইকে জিজ্ঞাসা করে নেব যে অডিও এবং ভিডিও, মানে অডিও এবং ক্লাস সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। অডিও এবং ক্লাস সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আরেকবার একটু জিজ্ঞাসা করো। ক্লিয়ার? ওকে 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 ওকে, তো চলো আমরা ক্লাস স্টার্ট করছি। দেখো, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে 14 মার্চ থেকে ক্লাস স্টার্ট করছি। দেখো, 14 মার্চ, ঠিক আছে। 14 মার্চের কি ইম্পর্টেন্স রয়েছে? 14 মার্চকে আমরা বলি হচ্ছে পাই ডে বা পাই দিবস। ঠিক আছে, পাই হচ্ছে একটা অঙ্কের মান, যার মান হচ্ছে 3.14 পাই। ঠিক, যেটা একটা অমূলত সংখ্যা। তোমরা অলরেডি পড়েছো, যখন মূলত অমূলত সংখ্যা পড়েছো তখন তোমরা অলরেডি পড়েছো যে পাই হচ্ছে 3.14, যার মান একটি অমূলত সংখ্যা। তো সেই পাই এর দিবস হিসাবে আমরা পাই দিবস পালন করি কবে? 14 মার্চ। ঠিক আছে, এবং এই দিনটাকে আমরা কি বলি একই সাথে? এই দিনটাকে আমরা একই সাথে বলি ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স। ওকে, কারণ আমরা এখানে অঙ্ককে নিয়ে কাজকর্ম করি। তো এইখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স এটা কবে? 14 মার্চ। পাইটি এটা কবে? এটাও 14 মার্চ। এবং এটা প্রথম কে অবজার্ভ করেছিলেন, মানে কে ফার্স্ট পালন করেছিলেন? ফার্স্ট পালন করেছিলেন ল্যারি শ। ঠিক আছে, ল্যারি শ ফার্স্ট পালন করেছিলেন। দেন এই দিনটা আরেকটা ইম্পর্টেন্স রয়েছে। দেখো, এখানে আমরা লিখেছি এই দিনটা আলবার্ট আইনস্টাইন, যিনি আপেক্ষিকতাবাদের জনক বা থিওরি অফ রিলেটিভিটি যিনি দিয়েছিলেন, আলবার্ট আইনস্টাইন, সেই আলবার্ট আইনস্টাইনের এটা বার্থডে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এগুলো মনে রাখতে হবে যে 14 মার্চ যেটা আমরা ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স হিসেবে পালন করে থাকি, সেদিন কার জন্মদিন? আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। ল্যারি শর কথাটা মনে রাখতেও হয়, না রাখলেও হয়, বাট আলবার্ট আইনস্টাইনের কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আর দেখো, এখানে আমি 2024 আর 2025-এ দুটো থিম দিয়ে দিয়েছি। একটা হচ্ছে প্লেইং উইথ ম্যাথ, আর আরেকটা হচ্ছে ম্যাথামেটিক্স আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। 2025 সালে হচ্ছে ম্যাথামেটিক্স আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, আর 2024 সালের যে থিম ছিল সেটা হচ্ছে প্লেইং উইথ ম্যাথ। ঠিক আছে, এই আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স বা পাই দিবস সম্পর্কে জানার বিষয়, এবং এইগুলোই আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাই দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি মোটামুটি যা বললাম সবাই বুঝতে পেরেছো কিনা একটু হাত তুলে জানাও যে সবাই কি বুঝতে পেরেছো? ম্যাম ওটা কি বলেন, ল্যারিস না কি বলেন, ওটা কি? ল্যারি শ লেখা আছে, তোমাকে কিচ্ছু লিখতে হবে না, তুমি শুধু সিনেমা দেখার মতো দেখে যাও। তুমি কিছু লিখবে না। তুমি কখন লিখবে? তুমি লিখবে হচ্ছে যে ক্লাসটা হয়ে যাবে, নোটটা পেয়ে যাবে, তারপর নোটটা যখন পড়বে রেকর্ডিংটা একবার চালিয়ে নেবে, দিয়ে তখন ছোট ছোট করে ফুটনোট করবে যে হ্যাঁ ঠিক আছে, বাস যেটুকু তোমার নিজের বোঝার মতো। আর বাকি সব নোটে লেখা আছে, আর আমি যেটা এক্সট্রা ইনফরমেশন সেটা লিখে দেবো, কোনো চাপ নেই। বাকি সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। ক্লাসে দেখছি অনেক স্টুডেন্ট কম, প্রচুর জন গ্রুপে রয়েছে, ক্লাসে কম। সবাইকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা অ্যাটলিস্ট লাইভ করার চেষ্টা করো। বাকি সব ক্লাসে যত লাইভ করবে তত ভালো, ভালো মতো শিখতে পারবে, বাট কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা কি লাইভ করা খুব দরকার। কেন কি, এই যে জিনিসটা না, এই জিনিসটা যদি তুমি রেকর্ডিং চালিয়ে বসো সেক্ষেত্রে তোমার একবার শোনা হবে, আর তুমি যদি রেকর্ডিং না চালিয়ে শুধুমাত্র নোটসটা নাও, তো এরকম কারেন্ট অ্যাফেয়ারের নোট না বাজারে গাদা গাদা পাওয়া যায়, প্লাস গাদা গাদা পত্রিকা তাদের কারেন্ট অ্যাফেয়ার বার করে, তো তখন এটার সাথে ওটার কোনো পার্থক্য থাকবে না। আমি যেটা ফার্স্ট দিন বলেছিলাম যে আমি বারবার করে বলবো, তুমি বারবার করে শুনবে, শুনে শুনে তোমার এই কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে, সেই জিনিসটা কিন্তু হবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা অ্যাটলিস্ট চেষ্টা করো লাইভ করার। কোনোদিন খুব অসুবিধা হলো আলাদা কথা, নাহলে এটা লাইভ করো।
ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট যে জিনিসটা করবো সেটা হচ্ছে গোরসাম কোরা ফেস্টিভ্যাল। ঠিক আছে, আমাকে ফার্স্টে যে জিনিসটা জিজ্ঞাসা করবে গোরসাম কোরা ফেস্টিভ্যালটা সম্পর্কে, যে এটা কোথাকার ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের এটা একটা ফেস্টিভ্যাল। ঠিক আছে, অরুণাচল প্রদেশের এই ফেস্টিভ্যালটা, অরুণাচল প্রদেশে আমরা জানি অনেক ট্রাইব আছে এবং বিভিন্ন ট্রাইবের বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয়, কিন্তু তার মধ্যে এই গোরসাম কোরা যে ফেস্টিভ্যালটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের যে ইন্ডিয়া এবং ভুটান তাদের যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রয়েছে সেটাকে আমরা বোঝাই। ঠিক আছে, আমাদের ভারত এবং ভুটানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে বোঝানোর জন্য গোরসাম কোরা ফেস্টিভ্যালটা হয়ে থাকে। তো গোরসাম কোরা ফেস্টিভ্যালটা কোথায় হয়ে থাকে? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে কোথায় হয়ে থাকে গোরসাম কোরা ফেস্টিভ্যালটা? মনে রাখবে আমাদের জেমিনথাং ভ্যালি, জেমিনথাং ভ্যালির ন্যামজাংচু রিভার, জেমিনথাং ভ্যালি ন্যামজাংসু রিভার এর তীরে আমাদের হয়ে থাকে গোরসাম কোরা ফেস্টিভ্যাল। ওখানে কি রয়েছে? ওখানে একটা গোরসামের মানে 93 ফুট উঁচু স্ট্যাচু রয়েছে। সেই স্ট্যাচুটার ওদের কাছে একটা মাহাত্ম্য রয়েছে, তার কারণ ওরা ওখানে বেশিরভাগই বুদ্ধিস্ট এবং বুদ্ধিস্ট মঙ্ক, যে 14তম দলাই লামা যিনি ছিলেন উনি 1959 সালে তিব্বত থেকে পালিয়ে আসেন। কারণ সেই সময় তোমরা জানো যে ভারত চীনের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং উত্তাল পরিস্থিতিতে উনি তিব্বত থেকে পালিয়ে আসেন এবং এসে এখানে উনি আশ্রয় নিয়েছিলেন। তো এই জন্য ওদের কাছে এই জায়গাটা প্রচন্ড পবিত্র, হলি এবং রিলিজিয়াস, তাই জন্য ওরা এখানে এই ফেস্টিভ্যালটা পালন করে। ঠিক আছে, জেনারেলি 7ই মার্চ থেকে 10ই মার্চ এটা পালন করা হয়। আর এটা ভারত এবং ভুটানের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রয়েছে সেটাকে বোঝানোর জন্য এটা করা হয়। ঠিক আছে, ভারত ভুটানের সঙ্গে সমস্ত রকম ভাবে হ্যাঁ ফ্রেন্ডলি রিলেশনশিপ রেখে চলে। তার কারণ কি? রেখে চলতেই হবে, না রেখে চললে খুবই মুশকিল। তার কারণ হচ্ছে চীন। ঠিক আছে, চীনের যে আগ্রাসন নীতি সেখান থেকে বাঁচতে ভারতকে তার প্রতিবেশীদের সাথে হাত মিলিয়ে চলতে হয়, প্রয়োজন মতো প্রচুর সাহায্য করতে হয়। যেমন আমরা হয়তো কিছুদিন পরে পড়বো যে ভারত ভুটানকে প্রায় 10,000 কোটি টাকা দিয়ে হ্যাঁ সাহায্য করছে, যাতে সেখানে, যেহেতু ওটা একটা ল্যান্ডলক কান্ট্রি, ওখানে বাকি সব রিসোর্সের অ্যাভেলেবিলিটি কম রয়েছে, তো সেখানে 10,000 কোটি টাকা দিয়ে সাহায্য করছে যাতে ওখানে জীবনযাত্রা ভালো হয়। তার কারণ কি না? তার কারণই হচ্ছে চায়না আগ্রাসন। ঠিক, চায়না আগ্রাসন নিয়েও আমরা পরবর্তীকালে ক্লাসগুলোতে পড়বো। চায়না আগ্রাসন কি, অরুণাচল প্রদেশের ওপরে যে চায়না আগ্রাসন, অরুণাচল প্রদেশের প্রথমে শুরু করেছিল চীন 7টা জায়গা ডিমান্ড নিয়ে শুরু করেছিল, তারপর 15টা জায়গা, প্রায় এখন তো প্রায় পুরো অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ বা সাউদার্ন তিব্বতের অংশ বলে প্রায় দেখবে চীন লাফালাফি করে। ঠিক আছে, তো কেন লাফালাফি করে এবং চীনের এটাতে কি পলিসি রয়েছে, ভারত বাইরে বাঁচতে কি করছে, এগুলো আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আমাদের কিন্তু সবই পড়তে হবে এবং আমরা এগুলো সবই ধীরে ধীরে সময়ের সাথে সাথে পড়বো। ঠিক আছে, তো চলো ভুটান সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাকে সবাই একটু বলো ভুটানের ক্যাপিটাল কি? বলো ভুটানের ক্যাপিটাল কি গো? থিম্পু। আচ্ছা, ভুটানের কারেন্সি কি? ভুটানের কারেন্সি, ভুটানের কারেন্সি হ্যাঁ, কেউ একজন কিছু বলছে, বলো। গুলট্রাম। হ্যাঁ, নাগালট্রাম, এটা হচ্ছে ভুটানের কারেন্সি। আচ্ছা, ভুটানের যে এখন পিএম রয়েছে তার নাম কি? ভুটানের যে পিএম এখন রয়েছে তার নাম কি? তেশেরিং তোগবে। ঠিক আছে, ভুটানের যিনি পিএম রয়েছেন তার নাম কি? তেশেরিং তোগবে। মনে রাখবে, ভুটানের যে পিএম রয়েছেন তার নাম হচ্ছে তেশেরিং তোগবে, ক্যাপিটাল হচ্ছে থিম্পু, আর কারেন্সি হচ্ছে নাগালট্রাম। আচ্ছা, আমি যতটা বললাম সবার কি বোঝা গেল? একটু বলে দাও। আচ্ছা ম্যাম, পিএম এর নামটা আরেকবার বলবেন? পিএম এর নাম হচ্ছে তেশেরিং তোগবে, TSHERING, তেশেরিং তোগবে, TOGBEY, তেশেরিং তোগবে। ম্যাম, ভুটানের কারেন্সিটা আরেকবার বলবেন? কারেন্সি হচ্ছে নাগালট্রাম, NGULTRUM। ওকে, আচ্ছা সবাই হাত তুলে দিয়েছে, সেই হিসাব করে আমি তাহলে পরের ক্লাস ইয়েতে চলে যাচ্ছি। পরের যে জিনিসটা রয়েছে সে জিনিসটা এখানে লেখা আছে শাসা, বাট এটা শাসা হবে না, শাসা না শশা কি এটা হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে সখী। ঠিক আছে, সখী জিনিসটা কি? সখী জিনিসটা হচ্ছে একটা অ্যাপ। ঠিক আছে, কে একটা লঞ্চ করেছে? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। আমরা জানি আমাদের ভারতে একটা স্পেস রিসার্চ সেন্টার ইসরো,
ঠিক আছে, সেই ইসরো সবাইকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্পেস রিসার্চ সেন্টার হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। ঠিক আছে, তো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এই সখী অ্যাপটা কেন লঞ্চ করেছে, তার কারণ হচ্ছে আমরা জানি কিছুদিন আগে আমরা গঙ্গাযান মিশন চালু করেছি, তাই তো? গঙ্গাযান মিশনের আন্ডারে আমরা 4 জন ক্রিউকে পাঠিয়েছি কোথায় না, চাঁদের মাটি সংগ্রহ করার জন্য। এছাড়া আমাদের আরো লক্ষ্য রয়েছে যে আমাদের আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করতে হবে 2035 সালের মধ্যে। আগের দিনে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করতে হবে 2035 সালের মধ্যে। সেই লক্ষ্য পূরণ করবার উদ্দেশ্যে প্লাস চাঁদের মাটি নেওয়ার উদ্দেশ্যে অলরেডি গঙ্গাযান 3 চলে গেছে এবং গঙ্গাযান চলে গেছে এবং গঙ্গাযানে করে চলে গেছে 4 জন ক্রিউ মেম্বার। ঠিক আছে, এবার এই 4 জন ক্রিউ মেম্বার কিভাবে পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখবে, তাদের হেলথ আপডেট কিভাবে আমরা জানতে পারবো? তো যে অ্যাপের সাহায্যে তারা পৃথিবীর সাথে সমস্ত রকম কানেক্ট করবে, তাদের পৃথিবী থেকে সব রকম সাহায্য করা হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে সখী অ্যাপ। ঠিক আছে, একটু তোমরা আমাকে এবার বলে দাও যে আমি আগের দিন পড়িয়েছিলাম গঙ্গাযানের যে ক্রিউ মেম্বার তাদের নাম, এই নামগুলো আমাকে একটু বলো তো, আমি নামগুলো শুনতে চাই। ম্যাম প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, শুভাংশু শুক্লা, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, ভেরি গুড। অঙ্গন প্রভাস। শুভাংশু শুক্লা, শুভাংশু ভেরি গুড, ভেরি গুড। প্রশান্ত বালাকৃষ্ণ নায়ার একদম ঠিক। অঙ্গদ প্রতাপ, শুভাংশু শুক্লা, একজন আরেক শুভাংশু শুক্লা, শুভাংশু শুক্লা হয়ে গেছে, আরেকটা অঙ্গদ প্রতাপ, নায়ার অজিত কৃষ্ণন। হ্যাঁ অজিত কৃষ্ণ, ম্যাম অজিত কৃষ্ণন। হ্যাঁ অজিত কৃষ্ণ, ভেরি গুড, একদম ঠিক বলেছো। আচ্ছা, এর সঙ্গে আমাকে একটু এটাও বলে দেবে ইসরোর ফাউন্ডেশন ইয়ারটা এবং হেডকোয়ার্টারটা বলো। ম্যাম 1971, ম্যাম 1971 সালে। 1959 ইসরো বললে মনে রাখবেন 1969 ব্যাঙ্গালোর। ভেরি গুড। ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরু। এক্স্যাক্ট। ম্যাম একটা প্রশ্ন আছে, বলো। বলছি যে প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার এটা কি একজনেরই নাম? ওইটা অতটা বড়? এটা পুরো অর্থগত একজনেরই। ওকে ম্যাম। ওকে, চলো তাহলে আমরা, আচ্ছা ইসরোর যিনি প্রধান তার নাম কি? একজনের নাম এস সোমনাথ আর ভি আর নারায়ণন। নারায়ণন, ভি নারায়ণন। ভি নারায়ণন। ভেরি গুড, এই তো আমাদের পুরো ইসরো রিভাইজ হয়ে গেল। চলো এই অবধি কারো কোনো অসুবিধা নেই, আমরা পরের পেজে যাবো, একটু হাত তুলে জানিয়ে দাও। ভেরি গুড, একটু বেশি বেশি করে হাত তোলো। চলো চলো চলে আসি আমরা নতুন একটা আশ্রমে। ভেরি গুড, ওকে। আচ্ছা চলো আমরা আবার ক্লাসে চলে আসি। নতুন একটা আশ্রমে চলে আসি, যে আশ্রমের নাম হচ্ছে কোচরাব আশ্রম। ঠিক আছে, কোচরাব আশ্রমটা কি হয়েছে না, কোচরাব আশ্রমটা সম্প্রতি তার ডান্ডি মার্চের 94তম বর্ষপূর্তি করেছে। ঠিক আছে, সেই উপলক্ষে আশ্রমটাকে নতুন করে আমরা কি করেছি না, ছাড়াই ফাটাই করে ঝাড়া মোছা করে আবার নতুন করে চালু করেছে, এবং চালু করেছে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই কোচরাব আশ্রমটার ইম্পর্টেন্স কি আছে? কোচরাব আশ্রমটা যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে, প্রথম ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর সাথে জড়িত এই আশ্রমটা। গুজরাটের আহমেদাবাদের কোচরাব গ্রামে অবস্থিত এই আশ্রমটা মহাত্মা গান্ধীর সাথে জড়িত। কারণ মহাত্মা গান্ধী যখন সাউথ আফ্রিকা থেকে 1915 সালে ফিরে আসেন, উনি এসেই প্রথম এই আশ্রমটাকে স্থাপন করেন। মানে স্থাপন করেন আর তো উনি এটা তৈরি করেন বলবো না, কারণ এটাকে ওনাকে গিফট করা হয়েছিল। জীবনলাল দেশাই বলে ওনার একজন কলিগ ছিলেন, যিনি ওনাকে গিফট করেছিলেন। বাট উনি এটাকে স্থাপন করেন ওনার একটা আশ্রম হিসাবে, এবং এই আশ্রম থেকে উনি সত্যাগ্রহ আন্দোলনের অনেকাংশ করেছিলেন, এই জন্য এই আশ্রমটাকে সত্যাগ্রহ আশ্রম বলে। তো হিস্ট্রির সাথে ভীষণভাবে রিলেটেড এই আশ্রমটা। সম্প্রতি 94তম ডান্ডি মার্চের বর্ষপূর্তি উপলক্ষে এটাকে রিজুভিনেট করা হয়েছে, নতুন করে ঝাড়াই পোছাই করা হয়েছে। সেই হিসাবে এই আশ্রমটা আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, সরি মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, ওনার জন্ম তো 2রা অক্টোবর, আমরা মোটামুটি সবাই জানি। ওনার মৃত্যু ডেটটা কবে গো? 30শে জানুয়ারি, আমি বলে দিলাম। ঠিক আছে, 30শে জানুয়ারি। আর মনে রাখবে এই 30শে জানুয়ারি যেহেতু মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে মেরেছিল, ঠিক আছে, ওনার মধ্যে একজন শহীদ মানে বীর শহীদ হয়েছিল, তো তাই জন্য এই দিনটাকে আমরা মার্টিয়ার্স ডে না, শহীদ দিবস কিন্তু আলাদা।
দুটো আছে, একটা আমাদের নোটে রয়েছে, পেয়ে যাবে। এটা হচ্ছে মার্টিয়ার্স ডে, শহীদ দিবস কিন্তু আলাদা। ওকে, এটাকে আমরা মার্টিয়ার্স ডে বলে বলি। আচ্ছা, গুজরাট। ম্যাম মার্টিয়ার্স ডে মানেই তো শহীদ দিবস, তাই না? মার্টিয়ার মানে অবশ্যই শহীদ, একদম ঠিক বলেছো। কিন্তু মার্টিয়ার্স ডে আর শহীদ দিবস দুটোকে আমরা আলাদাভাবে পালন করি। ঠিক আছে, আমি আজকে অবশ্যই মানে আর তো যখন নোটটা এগোবে আমি দেখবে এক জায়গায় মার্চের যত ইম্পর্টেন্ট ডেট রয়েছে না সেগুলো সব লিখে নিয়েছি। সেই অনুসারে আমরা দেখবো যে শহীদ দিবসটা এপ্রিলে পড়ে, বাট মার্টিয়ার সরি মার্চ মাসের অন্য একটা দিকে পড়ে। আর মার্টিয়ার্স ডেটাকে আমরা 30শে জানুয়ারি ফেলি। ঠিক আছে, যেদিন গান্ধীজি মারা গেছে। ঠিক আছে, এই হিসাবে দুটো একটু আলাদা আছে। আর ওই শহীদ দিবসের বিশেষত্বটা একটু বলে দেবেন তাহলে। শহীদ দিবসটাকে পালন করা হয় আমাদের যে মানে সমস্ত দেশে যে সৈনিক রয়েছে, জওয়ান রয়েছে, তারা প্রতিনিয়ত যারা কর্তব্যরত অবস্থায় মারা যাচ্ছে, ঠিক আছে, তাদেরকে মেমোরি করে আমরা যে দিবসটা পালন করি সেটা শহীদ দিবস। আর মহাত্মা গান্ধীর মতো বীর যেদিন শহীদ হয়েছিল সেটা হচ্ছে মার্টিয়ার্স ডে। ওকে, আমি ওকে। আচ্ছা, আমি যেটা একটু বলছিলাম তোমরা একটু আমাকে বলে দাও, গুজরাটের যিনি সিএম রয়েছেন তার নামটা একটু বলে দাও। এই মুহূর্তে সিএম ভূপেন্দ্র পটেল, তাই তো? ভূপেন্দ্র পটেল। আচ্ছা, গুজরাট সম্পর্কে আমরা আগের দিন একটা গুজরাটের খুব ফেমাস ড্যান্সের কথা বলেছিলাম, ফোক ছৌ নাচ, সেমি ক্লাসিক্যাল। গুজরাটের ছৌ নাচ, ছৌ নাচ হচ্ছে গরবা। ম্যাম ডান্ডিয়া। গরবা, রাসুলা। ডান্ডিয়া, ডান্ডিয়া, সরি। এক্স্যাক্টলি, গরবা। গরবা কোথায় চান্স পেয়েছিল? ইউনেস্কো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইনটেঞ্জেবল লিস্টে, তাই তো? হ্যাঁ ম্যাম। এক্স্যাক্টলি, গরবা। আচ্ছা, ডান্ডিয়া, রাসিলা, এছাড়া এগুলো হচ্ছে গুজরাটের বাকি অন্যান্য সব নাচ। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, ইউনেস্কোর ফাউন্ডেশন ইয়ার হিসাবে আমি একটা ইয়ার বলেছিলাম, কেউ বলতে পারবে কত বলেছিলাম? 1945 সাল। ভেরি গুড, একদম সঠিক বলেছো, 1945। এখন জেনেভাতে তার হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, 1945 সাল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো 1945-এ সে এস্টাবলিশড হয়। জেনেভাতে হচ্ছে ওর সদর দপ্তর। ওকে, চলো। আচ্ছা, এই অবধি আমি সবার কাছে সবকিছু ক্লিয়ার যদি করতে পারি একটুখানি হাত তুলে জানাবে যে আমি ক্লিয়ার করি। গুজরাটের সিএম এর নামটা একটু বলবেন, ভূপেন্দ্র পটেল, ভূপেন্দ্র পটেল। আচ্ছা, আমি তোমাদের হাতের অপেক্ষায়। ওকে, চলো। আচ্ছা, এ দেখো। আচ্ছা, এবার দেখো আমরা কি করেছি, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নাম দিয়েছি। ঠিক আছে, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নাম দিয়েছি। তো মহারাষ্ট্রে যেটা আহমেদনগর, আচ্ছা এটার মাঝখানে স্পেস রয়েছে, স্পেস হবে না, এটা অ্যাকচুয়ালি একটা পুরোপুরি নগর। মহারাষ্ট্রের যে আহমেদনগর সেটা মানে মহারাষ্ট্রের যিনি রানী অহিল্যাবাই, সে অহিল্যাবাই হোলকারের এবছর মানে 2024 সালে ওনার 298তম বর্ষপূর্তি ছিল। ঠিক আছে, ওনার জন্ম শতবার্ষিকীতে 298তম বর্ষপূর্তি ছিল, এবং সেই 298তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা অহিল্যাবাই হোলকারের নামে মহারাষ্ট্রের আহমেদনগরের নাম দিয়ে দিয়েছি অহিল্যানগর। ঠিক আছে, এছাড়া আগে 2021 এবং 2023 সালে আমরা কিছু চেঞ্জ করেছি। 2021 সালে দেখো কি করেছি আমরা, হোশাঙ্গাবাদ, হোশাঙ্গাবাদের নাম করেছি নর্মদাপুরম। আর 2023 সালে ঔরঙ্গাবাদের নাম করেছি ছত্রপতি সম্ভাজিনগর, এবং ওসমানাবাদের নাম করেছি দারাশি। ঠিক আছে, এই নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমাকে দেওয়া হবে সম্প্রতি কোন স্থানের নাম অহিল্যানগর হিসেবে পরিচিত হয়েছে। ঠিক আছে, সেখানে আমাকে দিয়ে দেবো ধরো ওসমানাবাদ, তারপরে আমাকে দিয়ে দিল আহমেদনগর, আমাকে দিয়ে দিল আহমেদাবাদ, তার সঙ্গে আমাকে দিয়ে দিল হচ্ছে ঔরঙ্গাবাদ। ঠিক আছে, এবার আমাকে চুজ করতে হবে, এইভাবে আমাকে দেবে। এবং এই জায়গাগুলো যেগুলো রিসেন্ট নাম হচ্ছে নতুন নতুন, হ্যাঁ, সেই জায়গাগুলোর নাম আমাকে কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে। মহারাষ্ট্র মোটামুটি বলতে পারো যে এখন নামের একটা ধুম পড়ে গেছে, কারণ মহারাষ্ট্র আরেকজনকে মনে করে ফেলেছে, সেটা হচ্ছে নানা জগন্নাথ শঙ্কর শেঠ। ইনি মোটামুটি বলতে পারো 2023 সালের অবধি মোটামুটি চাপাই ছিল। হঠাৎ করে যখন সব জায়গার নাম চেঞ্জ হচ্ছে তখন মহারাষ্ট্রের যে ক্যাবিনেট, হ্যাঁ, তার মাথায় এনার নামও উঠে আসে। অ্যাকচুয়ালি এই বলতে গেলে মুম্বাইয়ের ফাউন্ডার বলতে পারো, বা বলতে পারো যে এই হচ্ছে মুম্বাইয়ের আর্কিটেক্ট। মুম্বাই শহরটাকে যিনি প্রথম হাতে করে গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন ইনি। দেখো এই জন্য তাকে মুম্বাইয়ের আর্কিটেক্ট বলা হয়, নানা জগন্নাথ শঙ্কর শেঠ। ওনার নামে যে মুম্বাইয়ের সেন্ট্রাল রেল স্টেশন, সেটা মুম্বাইয়ের ক্যাবিনেট বলছে যে আমরা
দাখিল করেছি ভারতীয় রেলের কাছে যে মুম্বাইয়ের যে সেন্ট্রাল স্টেশন সেটা যেন নানা জগন্নাথ শঙ্কর শেঠের নামে করে দেওয়া হয়। ঠিক আছে, উনি হচ্ছেন বোম্বে লেজিসলেটিভ কাউন্সিলের ফার্স্ট ইন্ডিয়ান, উনি হচ্ছেন মুম্বাই শহর গড়ে তুলেছেন, মুম্বাইয়ের আর্কিটেক্ট, উনি হচ্ছেন ওখানে প্রথম নেটিভ স্কুল গড়ে তোলেন, উনি একজন স্বাধীনতা সংগ্রামী, উনি একজন অ্যাক্টিভিস্ট, উনি হচ্ছেন বলতে গেলে বোম্বের এক টাইপের প্রাণ পুরুষ। ঠিক, আমি বোঝাতে পারলাম? তার নামে এখন হচ্ছে মুম্বাই সেন্ট্রাল রেল স্টেশনের নাম। এবার আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, বুঝতে পারলে হাত তুলে জানাও। ওকে ওকে ওকে, আচ্ছা এবার আমি একটু বলে দিই। আচ্ছা, মহারাষ্ট্রের সিএম এর নাম কি? মহারাষ্ট্রের সিএম এর নাম কি? দেবেন্দ্র ফডনবিস, তাই তো? দেখো, বোঝাতে পারলাম? ওকে, তাহলে পরের খবরে চলে যাচ্ছি। আচ্ছা, পরে যে খবরটা রয়েছে এখানে এগুলোর মধ্যে জাস্ট এগুলোর নামটাই মনে রাখবে যে শব্দ, হ্যাঁ, বা সব কথাটা বলতে পারো। সব জিনিসটা কি না, আমাদের মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং যেটা রয়েছে, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং, তারা কি করেছে, প্রসার ভারতীর আন্ডারে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। ঠিক আছে, সেই ওয়েবসাইটটার নামই হচ্ছে শব্দ বা শব্দ। হিন্দি যেহেতু শব্দ, মানে হিন্দি যেহেতু ওয়ার্ড, তাই জন্য এটা হচ্ছে শব্দ। তো এখানে কি হবে না, এখানে মানে ভারতে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই প্রতিটা ল্যাঙ্গুয়েজে খবর পাওয়া যাবে, এবং খবরগুলো হবে হচ্ছে লেখা খবর থাকবে, অডিও ফরম্যাটে খবর থাকবে, যারা পড়তে ধরতে পারে না, ভিডিও ফরম্যাটে খবর থাকবে। ঠিক আছে, এবং সেখানে ভারতের সব ল্যাঙ্গুয়েজে থাকবে, এবং যে কোনো লোক সেটা ব্যবহার করতে পারে। 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে, 1 বছরের পর থেকে ওরা সাবস্ক্রিপশন নেবে। তো এটা থেকে এইটুকুই মনে রাখবে, শব্দ হচ্ছে প্রসার ভারতীর আন্ডারে তৈরি করা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ নিউজ পোর্টাল। ঠিক আছে, বা বিভিন্ন ভাষায় সংবাদ পরিবেশন করবে এমন একটা ওয়েবসাইট। আমি কি মোটামুটি সব সম্পর্কে বোঝাতে পারলাম তোমাদেরকে? দেখি সবাই একটু হাত তুলে জানিয়ে দাও যে হ্যাঁ বোঝা গেছে, তাহলে আমিও পরের খবরে চলে যাব। ম্যাম 2024 সালে নিউজিল্যান্ডের এখানটা করে বলুন। ওটা আমি এখনো বলিনি, আমি তো শব্দ বলছিলাম প্রথমে, বলছি। ওকে, চলো সবাই ঠিক আছে। এবার আমি চলে আসি 2024 সালে। ঠিক আছে, এটা আমাদের জাস্ট মানে ইনফরমেশন পারপাস মুখস্থ রাখতে হবে যে নিউজিল্যান্ডের ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে স্যার রিচার্ড হ্যাডলি অ্যাওয়ার্ড। ঠিক আছে, বা স্যার রিচার্ড হ্যাডলি মেডেল বলা হয়। এটা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটের একটা অন্যতম বড় অ্যাওয়ার্ড, সেটা দিয়েছে তাদের দেশেরই একজন প্লেয়ার রাচিন রবীন্দ্রকে। এবার এই জিনিসটা আমাদের কি দরকার, কারণ রাচিন রবীন্দ্র একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। ঠিক আছে, পরে একটা রয়েছে ডেভি হকলি মেডেল মেলিকার, এটা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, না মনে রাখতে চাইলে না মনে রাখতে পারো। আমাদের এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স যদি আসপেক্টস এ বলো তো এটা একদমই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের এখানে একটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল কে পেয়েছেন, নিউজিল্যান্ডের একজন প্লেয়ার রাচিন রবীন্দ্র। ঠিক আছে, তোমাকে হয়তো এটা এইভাবে প্রশ্ন করতে পারে যে সম্প্রতি এক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেয়েছেন, তার নাম হলো, বলে 4টে নাম দিয়ে দিল। তো সেখান থেকে তোমাকে রাচিন রবীন্দ্রকে জাস্ট চুজ করতে হবে। এটা ওয়ান লাইনার হিসাবে আমাদের মনে রাখলেই চলে যাবে। তো চলো পরে আমি দেখি সবার হাত রয়েছে কিনা। বোঝা গেছে তো? একটু বোঝা গেছে তো, তাহলে আমার সাথে একটু কমিউনিকেট করো, তাহলে সুবিধা হয় আমারও। বেকার নাহলে আমি হাঁ করে বসে থাকবো তোমাদের অপেক্ষায়। চলো, আচ্ছা পরেরটা চলে যাচ্ছে ব্র্যান্ড আকাঙ্ক্ষা ভোকাল ফর লোকাল। ঠিক আছে, এই জিনিসটা কি, ভোকাল ফর লোকাল বা ব্র্যান্ড আকাঙ্ক্ষা তৈরি করা জিনিসটা কি? এই জিনিসটা তৈরি করা হয় কি হয় না, আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক কালচারাল প্লাস ট্র্যাডিশনাল আমাদের বিভিন্ন রকম ঐতিহ্য রয়েছে। ঠিক আছে, এবং সেই ঐতিহ্য সেখানকার ক্রাফটস এর মধ্যে হ্যাঁ ভীষণ ভাবে ফুটে ওঠে, যে সেখানকার জিনিসের মধ্যে সেই জায়গারই একটা ট্র্যাডিশন ভীষণ ভাবে ফুটে ওঠে। এবার আমাদের ভারত সরকার চাইছে আমাদের দেশের যে এই যে বিভিন্ন ক্রাফটস গুলো রয়েছে সেগুলো বিদেশে পরিচিতি পাক। তাই জন্য আমাদের নীতি আয়োগ, ঠিক আছে, এই জন্য আমাদের নীতি আয়োগ একটা
উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হচ্ছে ভোকাল ফর লোকাল। ঠিক আছে, নীতি আয়োগের নেওয়া একটা উদ্যোগ, সেটা হচ্ছে ভোকাল ফর লোকাল। এই নীতি আয়োগ এই উদ্যোগটার আন্ডারে কি করেছে না, একটা আকাঙ্ক্ষা বলে ব্র্যান্ড খুলেছে। ঠিক আছে, এই আকাঙ্ক্ষা একটা ছাতার ব্র্যান্ড বা আমব্রেলা ব্র্যান্ড বলতে পারো। ঠিক আছে, এটা একটা সিগনিফিকেন্ট বা অ্যালিগোরিক্যাল। অ্যাকচুয়ালি কি না, আমরা একটা কথা বলি না, একই ছাতার নিচে সবাইকে নিয়ে আসা, এটাও হচ্ছে নীতি আয়োগের সেই ব্যাপার। ঠিক আছে, আকাঙ্ক্ষা একটা আমব্রেলা ব্র্যান্ড বা ছাতার ব্র্যান্ড, অ্যাকচুয়ালি একটা অ্যালিগোরিক্যাল থিং। যে ছাতার আন্ডারে মোটামুটি কম করে ফার্স্ট টাইমে ভারতের 500টা ক্রাফটস কে নীতি আয়োগ তুলে আনছে এবং এইগুলোকে কি করবে না, এই ওয়েবসাইটে লিপিবদ্ধকরণের মাধ্যমে বিদেশে পাঠাবে। ঠিক আছে, মানে বিদেশে আমাদের ভারতীয় ক্রাফট জনপ্রিয়তা পাবে, এটা হচ্ছে এটার উদ্দেশ্য। তো আমাদের এখানে মনে রাখা দরকার যে সম্প্রতি নীতি আয়োগ ভোকাল ফর লোকালের জন্য যে উদ্যোগ নিয়েছে সে ব্র্যান্ডের নাম কি আর সেটা কিসের ব্র্যান্ড, জাস্ট এটুকু মনে রাখা দরকার। আর তোমরা আমাকে গ্রুপে মেসেজ করে পরে জানাবে যে নীতি আয়োগ কত সালে এস্টাবলিশড হয়। এটা আমি বলে দেব না, ভীষণ প্রাচীন অনেক আগের একটা কোশ্চেন। আমাকে জাস্ট তোমরা গ্রুপে এটা বলবে যে নীতি আয়োগ কত সালে এস্টাবলিশড হয়। বাকি সবাই বুঝলে একটু হাত তুলে বলো, বোঝা গেছে? ওকে, আচ্ছা আজকে কারো কোনো রকম সাউন্ড বা ভিডিওতে প্রবলেম হচ্ছে না তো? না ম্যাম। ম্যাম ইউনেস্কোর হেডকোয়ার্টার ওটা প্যারিস হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ ইউনেস্কো প্যারিস, প্যারিস, সরি সরি সরি, কোথায় যেন আমি এটা করলাম, হ্যাঁ হ্যাঁ ভুলে বলে ফেলেছি, জেনিফার এটা প্যারিস হবে। একদম। আচ্ছা আচ্ছা, আমরা কি পরের খবরে যেতে পারি? পরের খবরটা যাচ্ছি। ওকে, পরের খবরটা আমরা যাচ্ছি। পরের খবরটা দেখো কি আছে, আমাদের জাস্ট মনে রাখতে হবে এই অলিম্পিয়ান শাটলারের নাম, তার নাম হচ্ছে সতীশ ভাটিয়া। ঠিক আছে, শাটলার মানে কি, আমাদের এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শাটলার কথাটা কোন খেলার সাথে যুক্ত। আমি এটা কিন্তু সিএইচএসএল এর বিভিন্ন পেপারে আমি আসতে দেখেছি কথাটা, শাটলার কথাটা কোন খেলার সাথে যুক্ত। মনে রাখবে শাটলার কথাটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। মানে সোজা কথা বলতে পারো একজন অলিম্পিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার, নাম তার সতীশ ভাটিয়া, তিনি সম্প্রতি মারা গিয়েছেন। ঠিক আছে, উনি কবে বিশ্ব খেতাব পেয়েছিলেন? 1960 সালে। আর ইন্ডিয়ার বেস্ট হিসাবে খেতাব পান 1968 সালে। আমাদের এখান থেকে তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সতীশ ভাটিয়া যিনি সম্প্রতি মারা গিয়েছে তিনি কোন খেলার সাথে যুক্ত, এক। দ্বিতীয়, শাটলার কথাটা কোন খেলার সাথে যুক্ত, দুই। আর তৃতীয়, সতীশ ভাটিয়া যিনি একজন অলিম্পিয়ান শাটলার ছিলেন, তিনি কবে বিশ্ব খেতাব পান। বাস এই তিনটে জিনিস আমরা মনে রাখবো, আর বাকি জিনিসটাকে আমরা ছেড়ে দেবো। আমি কি বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানো যে আমি বোঝাতে পেরেছি। ম্যাম তিনটে জিনিস আরেকবার বলুন। তিনটে জিনিস হচ্ছে সতীশ ভাটিয়া কোন খেলার সাথে যুক্ত, শাটলার কথাটা কোন খেলার সাথে যুক্ত, আর উনি কবে বিশ্ব খেতাব পেয়েছিলেন। এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ম্যাম উনি কবে বিশ্ব খেতাবটা পেয়েছিলেন? 1968 সালে। সব নোটে লেখা আছে, কোনো চাপের বিষয় নেই, নোটে আমাদের মোটামুটি সবকিছু লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সায়েন্সের আসপেক্টে। সায়েন্স এরকম অনেক কিছু জিনিস আমাদের নাম দিয়ে দেয়। WBCS এ যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দেখবে প্রতিবারই মোটামুটি এক দুটো এরকম প্রাণীর নাম দেয় যে প্রাণীর নাম আমরা কোনো বইয়ে খুঁজে পাই না। তার কারণ সেই প্রাণীগুলোর নাম তোলে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আমাদের সেরকম একটা বিচ্ছা চলে এসেছে, বিচ্ছা বা বিচ্ছে যাই বলো, সেরকম একটা বিচ্ছে বা স্করপিও চলে এসেছে, নতুন একটা বিচ্ছে দেখে ফেলেছি আমরা। ঠিক আছে, সেই বিছেটার নাম কি? ইউস্করপিয়াস ক্রাচার। ঠিক আছে, ইউস্করপিয়াস ক্রাচার নামে একটা নতুন বিছে আমরা দেখতে পেয়েছি। সেই বিছেটা কি বৈশিষ্ট্য? সেই বিছেটার 8খানা পা আছে, 8খানা চোখ আছে। ঠিক আছে, 8খানা চোখ আর 8খানা পা আছে বিছেটা, এবং এই বিছেটাকে আমরা দেখতে পেয়েছি কোথায়? থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ডের কাইন ক্রাচের ন্যাশনাল পার্কে আমরা এই বিছেটাকে দেখতে পেয়েছি। তো খুব ইম্পর্টেন্ট, যখনই আমরা কোথাও কাউকে নতুন দেখতে পাবো, যেমন আগের দিন আমরা একটা নতুন মোলাক্স দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের উপকূলে। ঠিক আছে, আমরা নতুন একটা শামুক দেখতে পেয়েছিলাম
সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের উপকূলে, যেটাকে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে নামকরণ করেছে। সেটাও যেমন ইম্পর্টেন্ট, তেমনি এটাও ইম্পর্টেন্ট। নতুন এই প্রাণীটা দেখতে পাওয়া গেছে বিছা, বিছার নাম ইউস্কর্পিয়াস ক্র্যাচেন। অ্যাকচুয়ালি এগুলোর নাম তো মুখস্থ করতে পারবে না, এত বড় সাইন্টিফিক নেম, তারপর এত কঠিন। কি করবে, বারবার 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 করে দেখবে, ঠিক আছে? দেখতে দেখতে তো অবচেতন মানে মাথায় বসে যাবে, কারণ তোমাদের তো কোথাও ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে না, সেই তো করবে টিক। যখন টিক করবে তখন মাথায় অটোমেটিক এটাও টিক করে যাবে, ঠিক আছে? তো থাইল্যান্ডের কায়েং প্রাচীন ন্যাশনাল পার্কে আমরা দেখতে পাই। তো এবার আমরা একটু থাইল্যান্ড সম্পর্কে বলো। থাইল্যান্ডের ক্যাপিটাল কি? এটা সবাই জানে, প্রায় সবাই এখন, মানে প্রতিটা ইনফ্লুয়েন্সার ঘুরতে যাচ্ছে থাইল্যান্ডের ক্যাপিটালে। ব্যাংকক। ব্যাংকক, একদম ঠিক, সবাই ঘুরতে যাচ্ছে এখন। এটা এখন আমাদের খুব সহজলভ্য একটা জায়গা হয়ে উঠেছে ব্যাংকক। কারেন্সি কি? থাই ভাট। ভাট, ভাট, ভাট। আচ্ছা, থাইল্যান্ডকে কি বলা হয়? ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, তাই তো? হোয়াইট এলিফ্যান্ট, সাদা হ্যাঁ, সাদা হাতির দেশ, ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট। আচ্ছা, থাইল্যান্ড সম্পর্কে আরেকটা তথ্য নোটে আছে, ওয়ান লাইনে, ঠিক আছে? তো ওয়ান লাইনার তো আমাদের পড়ানোর সময় হয়ে ওঠে না, ওটা তো নিজেদেরকে পড়তে হবে। তাও আমি এটা বলছি যে সমলিঙ্গের বিবাহ প্রথম বৈধ করলো থাইল্যান্ড, ঠিক আছে? সেম সেক্স ম্যারেজ বা সমলিঙ্গের বিবাহ প্রথম থাইল্যান্ড বৈধ করে দিল। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মোটামুটি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সমলিঙ্গ বিবাহ থাইল্যান্ড বৈধ করলো, আর আরেকটা হচ্ছে এলজিবিটিকিউ বিল, ঠিক আছে? এলজিবিটিকিউ যে তোমরা কিছুটা জানো, সেই এলজিবিটিকিউ যে বিল, যেটা ঘানা প্রথম সেই জিনিসটাকে পাস করলো। ওকে, তো আমরা এই অবধি পড়ে ফেলেছি। তোমাদের কারো কোনো অসুবিধা থাকলে বলো, হাত তুলে জানাও। ম্যাম কারেন্সিটা কি বললেন? কারেন্সি হচ্ছে ভাট, VHAT, ভাট। ম্যাম লাস্টে কি বললেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কি বললাম? কি বললাম আমি বুঝলাম না, কি বলতে চাইলে? এলজিবিটি একটু কি বলছিলেন? নোটসে আছে, নোটসে আছে, এখন শুধু শুনে যাও। এলজিবিটিকিউ বিল পাস করেছে ঘানা। নোট যখন পড়বে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, শুধু মনে রাখবে যে এটা ম্যাম পড়তে দিচ্ছে, বাস ওইটুকু শুনে রাখলেই হয়ে যাবে। ভেরি গুড, অনেক হাত উঠে গেছে, আমিও পরে পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদের কালকে ফার্স্ট স্ট্যাটিক জিকে ক্লাস আছে আমার, ঠিক আছে? জিকে তো দুটো পার্টে হবে, তোমরা জানোই জিকে দুটো পার্টে হবে। একটা জায়গায় হচ্ছে যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং তার সাথে হচ্ছে কি বলে, তার সাথে সায়েন্স, এই সমস্ত রয়েছে, যেটা আমাদের সুচিত্র স্যার ক্লাস নেবেন। ওনার ক্লাস যবে রয়েছে তিনি তবে নেবেন। আর আরেকটা রয়েছে স্ট্যাটিক জিকে, যে জিনিসটা আমি নেব কালকে সোমবার 6টা কি 6:30, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই ক্লাসটার যেটা বৈশিষ্ট্য হবে, সেই জায়গাতে আমরা সব স্ট্যাটিক জিকে আলোচনা করবো, এবং সেই স্ট্যাটিক জিকে গুলো যেগুলো কি হবে, তার সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কে লিঙ্ক করবো। স্ট্যাটিক জিকের মধ্যে আমরা কোন পোর্শনটা আলোচনা করবো না, কালকে ধরো আমরা ফার্স্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার স্টার্ট করবো। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কি পড়ে, যেমন নাচ, ঠিক আছে? বিভিন্ন জায়গার নাচ, সে নাচ হতে পারে ফোক ড্যান্স নিয়ে আলোচনা করব, ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে আলোচনা করব, বিভিন্ন পেইন্টিং, তারপরে বিভিন্ন সিঙ্গিং, কোন থাকার কোন ঘরানা রয়েছে, কোথাকার কোন ইনস্ট্রুমেন্ট রয়েছে, কে ইনস্ট্রুমেন্ট স্পেশালিস্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন কিছু নিয়ে আমরা কালকে আলোচনা করব। তো এরকমই একটা টপিক রয়েছে, আমরা একদিন আলোচনা করবো, সেটা হচ্ছে বুক অ্যান্ড অথর, ঠিক আছে? স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখবে মোটামুটি প্রতিটা পরীক্ষায় একটা কোশ্চেন আসে এই বইটার লেখক, ঠিক আছে? যে জিনিসটার কোনো শেষ নেই, কিন্তু বেশিরভাগ সময় আমাদের ভাগ্যবশে আমরা কমন পেয়ে যাই। তার কারণ হচ্ছে চাইলে এই বিষয়টাতে অনেক রকম খারাপ প্রশ্ন দিতে পারে, কিন্তু তাও কি হয়, বেশিরভাগ সময় এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে দেয়, আর না হলে একদম তোমাদের ওই পুরাণের যুগ থেকে তুলে কোনো একটা কোশ্চেন দেয়, সেই জন্য আমরা মোটামুটি পারতে পারি। তো বুকের অথর যখন আমরা পড়বো, সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বুক অথর বলে, এগুলোকেও আমরা ওখানে গিয়ে আবার পড়বো, প্লাস তার সাথে সাথে আমরা ওখানে ওই পুরনো রামায়ণ, মহাভারত, বৈদিক যুগ, ওই সময় যে বইগুলো লেখা হয়েছিল, বা বিভিন্ন রাজরাজের সময় যে বইগুলো লেখা হয়েছে, রামচরিত মানুষ, এমুক তেমুক, সেগুলো নিয়েও আমরা সেখানে আলোচনা করবো। তো দেখো, এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইসরায়েল ওয়ার ডায়েরি। বইটা লিখেছেন বিশাল পান্ডে, ঠিক আছে? আর বইটা আমাদের ভারতের ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন ও ব্রডকাস্টিং থেকেই প্রকাশ করা হয়েছে। বাট এটা মনে রাখতে হবে না কোথা থেকে প্রকাশ করা হয়েছে, যেহেতু এখান থেকে প্রকাশ করা হয়েছে তো বুঝতে পারছো বইটার একটা ইম্পর্টেন্স রয়েছে। মনে রাখবে ইসরায়েল ওয়ার ডায়েরি, বইটা লিখেছেন বিশাল পান্ডে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট।
একটু না, অনেকটা ইম্পর্টেন্ট, বুক অ্যান্ড অথরের রেসপেক্টে। গতদিন আমি একটা বই বলেছিলাম যেটা লিখেছে শ্রীলঙ্কার এক্স প্রেসিডেন্ট, নাম হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। বইটার নামটা আমাকে একটু বলবে তো? গোটাবায়া রাজাপাকসা, আমি বলেছিলাম বইটা খুব ইম্পর্টেন্ট, বইটার নামটা আমাকে একটু বলবে তো? হ্যাঁ বলো, শুনতে পাইনি। ওই কনস্পিরেসি অফ দ্য প্রেসিডেন্ট এরকম টাইপের একটা ছিল ম্যাম। দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। ওকে, এটা সি লিখেছে। হ্যাঁ ওকে, চলো এবার চলে আসি আমরা। আচ্ছা এটা বোঝাতে পারলাম? বোঝানোর মতো কিছুই নেই, জাস্ট রিভাইজ। নতুন একটা বই পড়লে পুরানো একটা বইয়ের নাম মনে করতে হয়। ম্যাম এক্স প্রেসিডেন্টের নামটা কি এটা বললেন? আগের নোটে আছে, দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, শ্রীলঙ্কার এক্স প্রেসিডেন্ট রাজাপাকসা, গোটাবায়া রাজাপাকসার লেখা। ভীষণ ইম্পর্টেন্ট একটা বই, ভীষণ ইম্পর্টেন্ট। আগের নোটে পেয়ে যাবে, নোট ভালো করে পড়বে। চলো আমরা পরের জায়গায় যাচ্ছি। এটা আমাদের এখানের বেসিসে মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, বা বলতে পারো খুব একটু ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট কি করেছে, যে ইউপি বোর্ডের যে মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট 2004 রয়েছে সেটাকে আনকনস্টিটিউশনাল বলে বাতিল করে দিয়েছে। ঠিক আছে, ইউপি এলাহাবাদ হাইকোর্ট বলছে যে মাদ্রাসা অ্যাক্ট 2004 এর আন্ডারে যে সেখানকার যে মাদ্রাসা স্কুলগুলো রয়েছে সেগুলোকে মানে যে পড়াচ্ছে সেই বিষয়টাই পুরো অসাংবিধানিক, মানে আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি এভাবে কোনোভাবে শিক্ষাকে ভাগ করতে পারো না। কারণ আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেখানে যদি আমরা আর্টিকেল 14, আর্টিকেল 21, আর্টিকেল 21 এর এগুলোতে দেখে যেখানে রাইটস টু এডুকেশন লেখা আছে, সেখানে বলা যায় যে সরকার পোষিত কোনো বিদ্যালয় আমরা কখনো সেটাকে রিলিজিয়ান বেসিসে পৃথক করতে পারি না। মানে সেখানে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম থাকবে, সেখানে কোনো রকম ভাবে রিলিজিয়ন আসবে না। তো সেইখানে যদি আমরা মাদ্রাসা অ্যাক্ট 2004 দেখি, সেই হিসাবে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট ধর্মকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে, মুসলিম ধর্মকে, যেটা ফান্ডামেন্টাল রাইট কে কি করছে, ভায়োলেট করে যাচ্ছে। এবং ফান্ডামেন্টাল রাইট কে যাই ভায়োলেট করবে সেই অ্যাক্টটি কি হয়, আনকনস্টিটিউশনাল হয়। এটা আমরা মোটামুটি যারা একটু একটু সংবিধান পড়েছি আমরা মোটামুটি সবাই জানি। তো সেই হিসাবে এটা অসাংবিধানিক। তো এলাহাবাদ হাইকোর্ট বলছে ইউপি গভর্নমেন্টকে যে তোমাকে এগুলো তুলতে হবে। ঠিক আছে, এগুলো তোমাকে তুলতে হবে, তার জায়গা কি করতে হবে, নর্মাল স্কুল খুলতে হবে। সেই নর্মাল এই যে স্টুডেন্ট গুলো তাদেরকে নর্মাল স্কুলে দিতে হবে যেখানে সমস্ত ধর্মের ছেলে মেয়েদের সাথে পড়বে, বা আগে যে স্কুলগুলো অলরেডি এক্সিস্ট করছে সেই স্কুলগুলোতে সিট বাড়াতে হবে, সেখানে নিয়ে গিয়ে এই বাচ্চা কাচ্চাগুলোকে ঢোকাতে হবে। ঠিক, আর একটা কি, আর একটা হচ্ছে এখানে যে বোর্ডের যে সিলেবাস, ক্লাস 10 এর বা ক্লাস 11, 12 এর যে সিলেবাস, স্পেশালি সায়েন্স এবং ইংলিশ, যেটা দেখা যাচ্ছে ভীষণই লো লেভেলে, মানে নর্মাল যে সিবিএসসি বা স্টেট বোর্ড গুলোর যে সিলেবাস সেই সিলেবাসের তুলনায় বহুত লো লেভেলে। তো এখান থেকে যে একজন 10 বা 12 পাস করবে সে যদি সায়েন্স বা ইংলিশ নিয়ে একটা নর্মাল স্টুডেন্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যায় তো সে অবভিয়াস কথা হেরে যাবে। ঠিক আছে, তো তুমি এমন কোনো একটা বোর্ড তৈরি করতে পারো না যেখানে তুমি এমন শিক্ষা দিলে যেটা বাকিদের তুলনায় অনেকটাই কম। তো তুমি এখানে কি হলে মানে ইকুয়ালিটিটাকে নষ্ট করতে, ঠিক আছে, অসমান ভাবে করতে পারো। তো সেই হিসাবে তুমি এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, এই বলেছে এলাহাবাদ হাইকোর্ট। তো আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা দেওয়ার চাই পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে খুবই। ওয়েস্ট বেঙ্গলে এখন চলছে না ম্যাম এগুলো, এই মাদ্রাসা এডুকেশন একটা তো ওয়েস্ট বেঙ্গলে চলছে। কি মাদ্রাসা এডুকেশন, হ্যাঁ মাদ্রাসা এডুকেশনাল অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলেও চলছে। এবং হঠাৎ করে যেমন এলাহাবাদ হাইকোর্ট বলেছে ইউপি গভর্নমেন্ট যদি এখন চায়ও না হঠাৎ করে মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট তুলে দেবে, হ্যাঁ আর একটা হয়তো আনকনস্টিটিউশনাল বলে দিল সেটা ঠিক আছে, বাট তুলে দিতে পারে না, কারণ সেটার বেসিসে না তাদের টিচারের একটা আলাদা নিয়োগ হয়। ঠিক আছে, এখন যদি পশ্চিমবঙ্গ সরকারও মনে করে হঠাৎ করে যে কোনো একটা কোর্টের নির্দেশ এটা তুলে দেবে, তাদের একটা আলাদা রকম সিলেবাস হয়, সে আলাদা সিলেবাসে পরীক্ষা হয়, তার টিচারেরও আলাদা রকম নিয়োগ হয়, তাহলে সব শুদ্ধ তুলে দিতে হবে, মানে একটা বিরাট রকম সিস্টেম একদম কি বলে নড়াচড়া হয়ে যাবে।
তো ঠিক আছে, তো আমি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এটা পশ্চিমবঙ্গের, এটা অনেক জায়গাতেই চলছে। উত্তরাখণ্ডের রিসেন্ট এই সমস্ত গুলো ধীরে ধীরে তুলছে। ওকে, আমি বোঝাতে পেরেছি। এবার একজন আমাদের দেশের বিরাট বড় একজন গর্ব। ম্যাম তাহলে এটা কি এলাহাবাদই প্রথম তাহলে এটা তুললো, না তাই না, তো? এরকম এলাহাবাদ নেই, এরা উত্তরাখণ্ড করেছে। আমার উত্তরাখণ্ড সর্বপ্রথম করেছে। উত্তরাখণ্ড শুধু শিক্ষার ক্ষেত্রে করেছে না, উত্তরাখণ্ড নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড ল বা ইউনিফর্ম কোড ল যেটাকে বলে, উত্তরাখণ্ড নিয়ে এসছে। তো ইউনিফর্ম কোড লর আন্ডারে উত্তরাখণ্ড বলতে চাইছে যে শুধু শিক্ষা নয়, কোনো কিছুই এরকম তুমি আলাদা আলাদা ধর্মের বিশেষ আলাদা করতে পারবে না, সব জায়গায় সেকুলারিজম বজায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে এখনো কিন্তু হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, মুসলিমদের ক্ষেত্রে মুসলিম ম্যারেজ অ্যাক্ট রয়েছে, এগুলোও কিছুই তুমি ইউজ করতে পারবে না। ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের ফার্স্ট ম্যারেজ অ্যাক্ট নাকি একটা রয়েছে, ওইটার আন্ডারেই সবাইকে থাকতে হবে, কোনো রকম মানে কোনো কিছুতেই তুমি আলাদা করতে পারবে না। ঠিক আচ্ছা, এবার আমি চলে আসছি। দেখো, আমাদের ভারতের একজন অন্যতম বড় গর্ব, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সুনীল ছেত্রী। ঠিক আছে, এ হচ্ছে আমাদের একজন ফুটবলার, যিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মডেল। ঠিক, যিনি আমাদের ভারতের ফুটবলকে তুলতে পারেন এরকম একজন লেভেলের মানুষ, উনি হচ্ছেন সুনীল ছেত্রী। উনি ইন্টারন্যাশনাল ফুটবলার, উনি ইন্টারন্যাশনাল বিভিন্ন ম্যাচ খেলেন এবং আমাদের ভারতের প্রথম ফুটবলার যিনি ইন্টারন্যাশনালি 150টা ম্যাচ খেলেছেন। ঠিক আছে, এবং তার লাস্ট যে 150তম ম্যাচটা খেললেন, সেটা খেললেন উনি আফগানিস্তানের বিরুদ্ধে। ঠিক আছে, আফগানিস্তানের ক্যাপিটাল কি গো, বলো? কাবুল। এক্স্যাক্টলি, আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল। আচ্ছা, কাবুল কোন নদীর তীরে, কে বলে? কাবুল শহরটা কোন নদীর তীরে? মনে রাখবে, কাবুল শহরটা কাবুল নদীর তীরে। ওর নামটা কাবুল এসেছে কাবুল নদী থেকে। ঠিক আছে, কাবুল নদীর তীরে হচ্ছে এই কাবুল শহর। ওকে, আচ্ছা, এইভাবে মোটামুটি সবাইকে সব বোঝাতে পেরেছি। হাত তুলে জানাও। ওকে, আচ্ছা, তারপরেরটাতে আমি যাচ্ছি। দেখো, তার পরের জিনিসটা কি, সেটা হচ্ছে কীর্তি। কীর্তির পুরো কথাটা কি, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। জাস্ট এটার ক্ষেত্রে এটাই মনে রাখবে। ঠিক আছে, কীর্তির ক্ষেত্রে কীর্তি শুধু পুরো নামটাই মনে রাখবে, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। কীর্তির আন্ডারে কি করা হচ্ছে আমি তোমাদের একটু ব্যাপারটা বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা নতুন স্কিম, হ্যাঁ, আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে করা হয়েছে। এটা একটা নতুন স্কিম। ব্যাপারটা হচ্ছে আমাদের বাচ্চারা এখন সবাই ছোট থেকে ফোনে খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ফোন বলো বা ট্যাব বলো বা অন্য কোনো গ্যাজেট বলো, ল্যাপটপ বলো, সেগুলোতে ভীষণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাছাড়া তারা আজকাল কম্পিটিটিভ দুনিয়া প্রচন্ড পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং তার ফলে আমাদের আজকাল বাচ্চাদের মধ্যে যে সাইকোলজিক্যাল প্রবলেম, মানে মেন্টাল প্রবলেম যেগুলো, সেগুলো খুব ছোট বয়স থেকে চলে আসে। এটা আসার কথা না, মানে যেটা হয়তো একটা মানুষের আসা উচিতই না প্রপার খেলাধুলা করলে, বা আসলেও 28, 29, 30-এ তবু আসতে পারে সেই জিনিসটা, মানে ধরো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার, সেগুলো আজকাল 10-11 বছর বয়সের বাচ্চাদের মধ্যে চলে আসছে। আর তার কারণ হচ্ছে অত্যাধিক সোশ্যাল মিডিয়া, গ্যাজেটের সঙ্গে অ্যাডিকশন, বিভিন্ন কম্পিটিটিভ দুনিয়া অ্যাডিকশন, আমাকে এটা পেতেই হবে, আমাকে ফার্স্ট হতেই হবে, এইরকম জিনিসপত্র এবং স্মার্টফোন। ঠিক আছে, তো তার থেকে বের করার জন্য আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রি অফ স্পোর্টস কি করেছে না, বলছে যে আমরা দেশের প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে ব্লকে, হ্যাঁ, একটা করে অনুষ্ঠান আয়োজন করব, সেখানে যারা ভালো খেলতে পারে তাদেরকে আমরা সেখান থেকে বেছে নেব, এবং তাদেরকে ওখান থেকে বেছে 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 একদম, হ্যাঁ, মানে যে ভালো খেলবে, যে যত ভালো খেলবে, লেভেল আপ করতে করতে একদম আমরা সেটাকে ন্যাশনাল স্তরে নিয়ে আসবো। তো এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে খেলাধুলায় ফিরিয়ে আনা। 9 থেকে 18 বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে, যারা ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় ভালো খেলে, ফুটবল, ক্রিকেট, টেনিস, খোখো, হকি, যাই খেলুক, যে সুইমিং, যে যাই খেলুক, যা খেলে ভালো খেলে, রানার, তাদেরকে একদম গ্রামের যে ব্লক গুলো রয়েছে সেখান থেকে তুলে নিয়ে আসবে ভারত সরকার এই কীর্তি প্রোগ্রামটার আন্ডারে। আমি কি বোঝাতে পারলাম? ওকে, আচ্ছা,
পরেরটা দেখো কি দিয়েছে, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কি রয়েছে না, এটা হচ্ছে সোজা কথা মানুষ আমরা কতটা উন্নত হচ্ছে তার উপরে একটা ইন্ডেক্স বলতে পারো। এটা তিনটে জিনিসের উপর মেজার করা হয়। ঠিক আছে, তিনটে জিনিসের উপর মেজার করা হয়। একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, দ্বিতীয়টা হচ্ছে এডুকেশন, আর তৃতীয়টা ইনকাম। হ্যাঁ ইনকাম, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং বলবো। ঠিক আছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড অফ লিভিং বলবো। এই তিনটে জিনিসের উপর আমাদেরকে এটাকে মেজার করা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মানে কোনো একটা দেশে কোনো মানুষের গড় জীবনকাল কত, যেমন আমাদের ভারতে হচ্ছে 72, ঠিক আছে, বাংলাদেশে হয়তো সেটা আরো কম হবে, পাকিস্তান আরো কম হবে, আমি ঠিক জানি না এক্সাক্ট, বাট আমি বলতে পারি চীনে 76, জাপানে সেটা 85, 90, ইউনাইটেড স্টেটসে সেটা 82, 83। তো যারা বেশি দিন পাচ্ছে তার মানে সেখানকার দেশটা উন্নত, তার মানে সেখানকার হিউম্যান ডেভেলপমেন্টটা বেশি উন্নত। দেন আসে হচ্ছে শিক্ষা, কোথাকার কিরকম শিক্ষা রয়েছে, সে কোথাকার কত শতাংশ মানুষ শিক্ষিত রয়েছে সেটা। আর তৃতীয় হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটার উপরে জিডিপি নির্ভর করে, মানুষ কি স্ট্যান্ডার্ডে পাচ্ছে। তো এর উপর ডিপেন্ড করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেখানে আমাদের ভারতের স্থান 2024 সাল অব্দি ছিল 134, 2025 সালে আমরা একটু উন্নত হয়েছি, আমাদের এখন এসছে 130। টোটাল যতদূর সম্ভব 146টা বোধহয় দেশ অংশগ্রহণ করে, ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, মোটামুটি 146টার মতো দেশে এটা অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা প্রকাশ করে কে, ইউএনডিপি। এটা প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে আমরা লিখে দিয়েছি 1990 সাল থেকে এই ইউএনডিপি এটা প্রকাশ করে আসছে, এবং ভারতের এখন 2025-এ স্থান দাঁড়িয়েছে 130, 2024 ছিল এটা 134। ঠিক আছে, আচ্ছা ইউএনডিপি আমাদের একটুখানি তোমরা বলে দাও এটা কবে এস্টাবলিশড হয়েছিল, এবং কেউ জানো এটা কবে এস্টাবলিশড হয়েছিল ইউএনডিপি? 65 এক্স্যাক্টলি 1965, এক্স্যাক্টলি 1965। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে গো? নিউ ইয়র্ক। এক্স্যাক্টলি নিউ ইয়র্ক, একদম ঠিক বলেছো। ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 1965 সালে স্থাপিত হয়, নিউ ইয়র্কে রয়েছে এর হেডকোয়ার্টার, এবং এটা 1990 সাল থেকে আমাদেরকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রদান করে। আচ্ছা আমি কি বাকিদের বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানিয়ে দাও। ওকে, পরেরটাতে যাচ্ছি। আচ্ছা পরেরটার ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যাপের নাম মনে রাখবে, সক্ষম অ্যাপ, যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল। ঠিক আছে, এই সক্ষম অ্যাপ যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল, সেটা আমাদের জেনারেলি পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে গেলে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যারা 85 বছরের বয়সী বেশি বয়সী বৃদ্ধ মানুষ রয়েছে, তাদের তো সবসময় বুথে গিয়ে ভোট দিতে পারে না, এবং তাদের জায়গায় ভোট কি হয়ে যায়, ছাপ্পা ভোট হয়ে যায়। ঠিক আছে, বা যে সমস্ত মানুষদের প্রচুর পরিমাণ ফিজিক্যাল ডিসেবিলিটিস রয়েছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট যাদের 40% এর বেশি পিডব্লিউডি রয়েছে, তারাও সবসময় যে বুথে গিয়ে ভোট দিতে পারে এরকম বিষয় নয়। তো তাদের ক্ষেত্রেও কি করা, এই সক্ষম অ্যাপটা করা হয়েছে যে শুধুমাত্র তারা যাতে বাড়িতে বসে তাদের ভোট প্রদান করতে পারে, তাদের ভোট যাতে নষ্ট না। আমি কি বোঝাতে পারলাম? হাত তুলে দাও। ওকে ওকে, আচ্ছা এরপরে একটা ওয়ান লাইনার খবর মনে রাখবে, জয়ন্ত মূর্তি উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, ওনাকে কি দেওয়া হয়েছে না ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফ থেকে একটা সম্মান দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এরা কি হচ্ছে, আমাদের যে সারা পৃথিবীতে যে যত আমরা মহাকাশ গবেষণা করি, ঠিক আছে, বিভিন্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমরা যত গবেষণা করি, সেইগুলোকে সুপারভিশন যে করে সে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। তারা আমাদের দেশের জয়ন্ত মূর্তিকে একটা স্পেশাল সম্মান দিয়েছে, একটা গ্রহাণুর নাম আমরা মানে তারা জয়ন্ত মূর্তির নামে করেছে। আর এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এটা স্থাপিত হয়েছে 1919 সালে।
কবে স্থাপিত হয়েছে? 1919 সালে। এবং এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? কেউ জানে? কেউ বলবে? ফ্রান্সে ম্যাডাম। প্যারিসে রয়েছে, এক্সাক্ট না, প্যারিসে রয়েছে, এক্সাক্ট ফ্রান্সে। ফ্রান্সও বললেও হবে, প্যারিসে রয়েছে, একদম ফ্রান্সেরই ক্যাপিটাল প্যারিস। তো একদম সঠিক কথা। তো বলো সবাই বুঝতে পেরেছে কিনা এত দূর অব্দি? আচ্ছা, এবার আমরা একটা নতুন খবর পড়তে চলেছি, যে খবরটা আমাদের এই হিসাবে এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমাদের মোহিনীঅট্টম নৃত্য। ঠিক আছে, মোহিনীঅট্টম নৃত্যটা কোথাকার নৃত্য? মোহিনীঅট্টম নৃত্যটা হচ্ছে কেরলের নাচ। এই কেরলের নাচটা এতদিন শুধুমাত্র মেয়েরা নাচতে পারতো। ঠিক আছে, ছেলেরা নাচতে পারতো না, শুধুমাত্র মেয়েরা নাচতে পারতো। শুনেছি নাকি প্রচুর কঠিন একটা নাচ। হ্যাঁ, আমার যদি অভিজ্ঞতা নেই, তাও আমি শুনেছি এটা নাকি খুব কঠিন নাচ, এবং এটা এতদিন শুধু মেয়েরাই নাচতে পারতো। কিন্তু সম্প্রতি কলামণ্ডল কি বললো? কলামণ্ডলম, যেটা কেরলেই প্রথম প্রতিষ্ঠা হয়, সে কলামণ্ডলম বললো যে না, এখন থেকে চাইলে ছেলেরাও মোহিনীঅট্টম নৃত্য করতে পারবে। আচ্ছা, কেরলে এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের যে টোটাল 9টা ক্লাসিক্যাল রয়েছে, যার মধ্যে 8টা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল, আর একটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল, যেটাকে আমরা ফোক বলি। ফোক নয়, সরি, যেটাকে আমরা ছৌ বলি, ঝাড়খণ্ডের ছৌ, যেটা আমাদের সেমি ক্লাসিক্যাল। আর বাকি 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে মোহিনীঅট্টম একটা অন্যতম ডান্স, যেটা রয়েছে কেরল থেকে। ঠিক আছে, কেরলের নৃত্য হচ্ছে মোহিনীঅট্টম। আমাকে বলতে পারবে কেরলের আরেকটা ক্লাসিক্যাল ড্যান্স যেটা আমাদের লিস্টে রয়েছে সেটা কি? খুব ফেমাস একটা ক্লাসিক্যাল ড্যান্স যেটা আমাদের আর্টের লিস্টে রয়েছে বা সঙ্গীত নাটক একাডেমির লিস্টে রয়েছে, তার নাম কি? কথাকলি। এক্স্যাক্টলি, কথাকলি, একদম সঠিক বলেছে, কথাকলি। ঠিক আছে, কথাকলি। কথাকলি হচ্ছে কেরলের একটা ফেমাস ক্লাসিক্যাল ড্যান্স। কথাকলি নামটাতেই বুঝতে পারছো, কথাকলি মানে কোনো একটা কথাকে বলা হয়। ঠিক আছে, নাচটার মধ্য দিয়ে কোনো একটা কথাকে বলা হবে, কথাকলি। ভাবলে হয় কোনো একটা কথাকে নাচের মধ্য দিয়ে বলা হবে। জেনারেলি কি হয় না, আমাদের যে পুরাণের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, সেই পুরাণের বিভিন্ন ঘটনাগুলোকে তুলে আনা হয়। ঠিক আছে, যেমন দেবতা অসুরদের মধ্যে সংগ্রাম, এই সমস্ত বিভিন্ন যে মাইথোলজিক্যাল ঘটনাগুলো রয়েছে, এগুলোকে তুলে নিয়ে আসা হয় এবং এই ড্যান্সের মাধ্যমে এগুলোকে পারফর্ম করা। ঠিক আছে, একটা বলতে পারো তোমরা, কেরলে কথাকলি রয়েছে, কেরলের মোহিনীঅট্টম রয়েছে। তো আমাকে বলতে পারো যে রিসেন্ট একজন মোহিনীঅট্টম নৃত্যশিল্পী মারা গিয়েছেন, তার নাম কি? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রিসেন্ট একজন মোহিনীঅট্টম নৃত্যশিল্পী মারা গিয়েছেন, তার নাম কেউ বলতে পারবে? আমি বলে দিই, ওনার নাম হচ্ছে কনক রেলে। ঠিক আছে, আমি ফার্স্ট দিনই বলেছিলাম যে প্রতিটা ড্যান্সে প্রচুর এক্সপার্ট রয়েছে। ঠিক আছে, অত এক্সপার্টের নাম মনে রাখা সম্ভব নয়। কম করে যদি আমরা 10-15টা করেও এক্সপার্ট মনে রাখতে যাই, তো 8টা কাজের 80টা এক্সপার্ট, অত তো আরো মনে রাখা সম্ভব নয়। তাহলে শুধুই একটা আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়ে থাকতে হয়। তো সেগুলোই আমরা মনে রাখবো যে রিসেন্ট মারা গেছে, বা সেগুলোই আমরা মনে রাখবো যারা প্রাইজ পেয়েছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে যুক্ত। তো মোহিনীঅট্টম নৃত্যশিল্পী, একজন বিখ্যাত মোহিনীঅট্টম নৃত্যশিল্পী কনক রেলে, যিনি সম্প্রতি মারা গিয়েছেন, ইনি কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? বোঝাতে পারলে একটু চটপট হাত তুলে দাও, বলো যে হ্যাঁ বোঝা গেছে। ওকে, দেখো, আচ্ছা এবার হচ্ছে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি, এগুলো তো খেলাধুলার হিসেবে আমাদের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট। আমি রঞ্জি ট্রফি সম্পর্কে মোটামুটি যতগুলো ইনফরমেশন পাওয়া সম্ভব বা যতগুলো আনা সম্ভব আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা দিয়েছিল হচ্ছে ভূপিন্দর সিং পাটিয়ালা। মানে বোঝার মতো বিষয় কিছু নেই এখান থেকে, শুধুমাত্র ধরে ধরে এগুলোকে তোমরা বসে বসে মুখস্থ করবে। সেটা হচ্ছে ভূপিন্দর সিং পাটিয়ালা এটা দিয়েছিল। ঠিক আছে, বিসিসিআই এর ফাউন্ডারের নাম এখানে দেওয়া আছে এসএসডি মেলো। সে প্রথম এই খেলাটা সিমলাতে চালু করার কথা বলেছিল 1934 সালে। সেই 1934 সালে প্রথম ম্যাচ খেলা হয়েছিল মাদ্রাসা এবং মাইসোরের মধ্যে।
সব থেকে বেশি বার কে জিতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই, 42 বার। তার মধ্যে 1959 থেকে শুরু করে 1975-76 সাল অব্দি টানা পর পর 15 বছর হ্যাঁ এই খেতাব জিতে গেছে মুম্বাই। ঠিক আছে, তো 2024 সালে যে রঞ্জি ট্রফি খেলা হয়েছিল সেটাও মুম্বাই জিতেছে বিদর্ভকে হারিয়ে। ঠিক, আচ্ছা আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এখান থেকে। এখানে মোটামুটি যতগুলো তথ্য দিয়েছি চেষ্টা করবে মনে রাখার, রিডিং করে করে। একটা হচ্ছে যে আমাদের যে কোনো খেলা হলে সেই খেলার স্পন্সর কে করছে সেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন যেমন তোমরা বলতে পারো ও আইপিএল এর ক্ষেত্রে আমাদের যেমন WPL টা বেশি ইম্পর্টেন্ট, আইপিএল এর থেকেও WPL মানে ওমেন্স প্রিমিয়ার লিগটা আমাদের বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ এখন সব জায়গায় মেয়েদের নিয়ে বেশি প্রশ্ন আসে। তো WPL এর ক্ষেত্রে WPL এর কে স্পন্সর, যেমন টাটা। ঠিক আছে, আইপিএল WPL দুটোরই কিন্তু স্পন্সর হচ্ছে টাটা কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক, তো সেই হিসাবে রঞ্জি ট্রফিকে প্রথম স্পন্সরশিপ কে করেছিল 2015 সালে পেটিএম। ঠিক, তো সেই হিসাবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রথম কে স্পন্সর করেছিল রঞ্জি ট্রফি। আর এটার প্রথম কি নাম ছিল, দ্য ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা এটা দাগা থেকে বেড়ে গেল, দ্য ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া। এটা ছিল রঞ্জি ট্রফি একটা নাম। প্রতি বছর এটা খেলা হয়, অন্তর্দেশীয় একটা খেলা ক্রিকেটের। ঠিক আছে, সব থেকে বেশিবার জিতেছে মুম্বাই, এটা বিসিসিআই কন্ট্রোল করে। আমি বোঝাতে পারলাম কিনা একটুখানি বলো। ম্যাম দ্য ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া ছিল এটা প্রথম নাম। ওটা ম্যাডাম কেটে গেছে, একটু মুছে দিন ওই জায়গাটা। মুছে দেবো, আচ্ছা এমনি তোমাদের ফাঁকা নোটটাও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা এসে দাগ মানে রাখা হয়েছে বোর্ডটা এমন ভাবে লিখতে কষ্ট। না আপনার মার্কিং গুলোই দেবেন, মানে ওটা একটু বেশি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাকিরা বুঝতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটা চলে যাচ্ছি। দেখো পরেরটা হচ্ছে এখান থেকে জাস্ট এটা মনে রাখবে, চামেলি দেবী অ্যাওয়ার্ডের নাম। ঠিক আছে, চামেলি দেবী অ্যাওয়ার্ডটা কি অ্যাওয়ার্ড? চামেলি দেবী অ্যাওয়ার্ডটা হচ্ছে মেয়েদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে যারা ফেমাস ওমেন মিডিয়া পার্সোনালিটি রয়েছে, মানে সোজা কথা বিখ্যাত মহিলা জার্নালিস্ট যারা রয়েছে। ঠিক আছে, সে অনলাইন হোক, সে টিভি মিডিয়া হোক, সে প্রিন্টিং মিডিয়া হোক, ফেমাস মিডিয়া জার্নালিস্ট মহিলা যারা রয়েছে তাদেরকে দেওয়া হয় চামেলি দেবী জ্ঞান অ্যাওয়ার্ডটা। ঠিক আছে, যে চামেলি দেবী একজন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সময় একজন বড় অ্যাক্টিভিস্ট ছিলেন, তার নামে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এটা থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কে বছর পুরস্কার পেয়েছে, গ্রীষ্মা কুঠার এবং ঋতিকা চোপড়া, এরা দুজন পুরস্কারটা পেয়েছে। প্রথম পুরস্কারটা পেয়েছিল 1981 সালে নির্জা চৌধুরী, ব্যাস এইটুকুই মনে রাখবে। ফার্স্ট পেয়েছিল নির্জা চৌধুরী, আর এবছর পেয়েছে গ্রীষ্মা কুঠার এবং ঋতিকা চোপড়া। ঠিক, ফেমাস মিডিয়া পার্সোনালিটিকে দেওয়া হয়। হয়তো এটাও দিতে পারে যে চামেলি দেবী জ্ঞান অ্যাওয়ার্ড নিজের কোন প্রফেশনের সাথে বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত। মনে রাখবে যারা ফেমাস মিডিয়া জার্নালিস্ট তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। দেখো চামেলি দেবী কে ছিলেন? চামেলি দেবী বুঝলাম কে ছিলেন বললেন? চামেলি দেবী ছিল একজন স্বাধীনতা সংগ্রামী, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী, তিনি স্বাধীনতা আন্দোলনে একজন অত্যন্ত সক্রিয় করেছেন। তার ফ্যামিলি থেকেই স্পেশালি এই অ্যাওয়ার্ডটাকে আয়োজন করা হয়েছিল। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে জিনিসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এক তো পক্সো অ্যাক্টও ইম্পর্টেন্ট, আর দ্বিতীয়ত পক্সো অ্যাক্টের আন্ডারে যদি কেউ ধরা পড়ে আর সে যদি কোনো রাজগদ্দিতে বসে থাকা লোক হয়, রাজগদ্দি মানে সিএম, পিএম, কোনো গভর্নর, কোনো প্রেসিডেন্ট, এরকম টাইপসের কোনো লোক ধরা পড়ে, সে রাজগদ্দি ছেড়ে দেওয়ার পরও যদি ধরা পড়ে, সেটা হয়ে যায় পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পক্সো অ্যাক্টটা কি মনে রাখবে, এটা হচ্ছে চাইল্ডদেরকে সেক্সুয়াল অ্যাবিউজের থেকে বাঁচানোর জন্য একটা অ্যাক্ট হচ্ছে পক্সো অ্যাক্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার পক্সো অ্যাক্টের থেকে পুরো নাম দিয়ে প্রশ্ন আসতে পারে যে পক্সো অ্যাক্টের পুরো নাম কি, না প্রোটেকশন অফ চিলড্রেন, হ্যাঁ, এগেইনস্ট সেক্সুয়াল অফেন্স। তার এগেইনস্টে আমাদের যে চিলড্রেনরা রয়েছে তাদেরকে বাঁচানো হচ্ছে আমাদের কাজ। এটা প্রথম 2011 সালে পার্লামেন্টে পাস হয় এবং 2012 সালে এটা আইনে পরিণত হয়। এটাও মনে রাখবে যে পক্সো অ্যাক্ট কবে পাস হয়েছিল,
2012 সালে পক্সো অ্যাক্ট পাস হয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা দিতে পারি যে সম্প্রতি কে পক্সো অ্যাক্টের আন্ডারে গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে? মনে রাখবে ইয়েদুরাপ্পা, উনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক আছে? উনি রাজগদ্দিতে বসে থাকা একজন লোক, উনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, ইয়েদুরাপ্পা, উনি এই পক্সো অ্যাক্টের আন্ডারে রিসেন্টলি অ্যারেস্ট হয়েছে। পক্সো অ্যাক্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট। সেক্সুয়াল অফেন্সের এগেনস্টে চিলড্রেনদেরকে বাঁচানো হচ্ছে এই অ্যাক্টের প্রধান উদ্দেশ্য। এটা আইনে পরিণত হয় 2012 সালে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি এটা বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারলাম তাহলে একটু হাত তুলে দাও যে হ্যাঁ বুঝে গেছো তোমরা। ভেরি গুড, চলে যাচ্ছে আমরা পরের খবর। আচ্ছা, এটা জাস্ট একটুখানি মনে রাখার জন্য মনে রাখবে যে স্টপ ক্লক রুলটা কি, ঠিক আছে? স্টপ ক্লক রুলটা কি জিনিস, সেটা হচ্ছে আইসিসি এটাকে লঞ্চ করেছে। আইসিসি বলছে যে যেসব 50 ওভারের খেলা খেলার জন্য নয়, যেগুলো খুব কম ওভারের যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়, সেই খুব কম ওভারের ইন্টারন্যাশনাল ম্যাচে যে দল ফিল্ডিং করছে সেই দলকে মানে একটা ওভার শেষ করার পরে আরেকটা ওভার উইদিন 60 সেকেন্ড স্টার্ট করতে হবে, ঠিক আছে? মানে একটা ওভার শেষ হলো, তারপর ঘুমিয়ে পড়লো, দিয়ে আবার একটা ওভার পড়লো, এরকম করা যাবে না। স্পেশালি যেগুলো স্বল্প দৈর্ঘ্যের মানে খুব কম ম্যাচের যে ইন্টারন্যাশনাল খেলাগুলো হয়ে থাকে, 60 সেকেন্ডের বেশি যদি ফিল্ডিং পার্টি দেরি করে একটা ওভার শেষ করার পর একটা ওভার শুরু করতে, তাহলে কিন্তু তাকে পেনাল্টি দেওয়া হবে। কিছু কিছু ছুট আছে, যেমন ধরো যখন আউট হচ্ছে, বা যখন ধরো ব্যাটসম্যান চেঞ্জ হচ্ছে, বা যখন হয়তো তোমার অফিসিয়াল ড্রিঙ্ক ইন্টারভাল ঘোষণা করা হচ্ছে, বা কোনো কারণে আম্পায়ার হয়তো কাউকে আঘাতগ্রস্ত বলে ঘোষণা করছে, তো সেই সব কেসগুলো বাদ। আদারওয়াইজ যদি সমস্ত কিছু স্বাভাবিকে থাকে, তো তোমাকে 60 সেকেন্ডের মধ্যে নতুন ওভার স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো তোমাদের এক্ষেত্রে মনে রাখার বিষয় এটুকুই যে স্টপ ক্লক রুল সেটা স্টার্ট করেছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি স্থাপিত হয় কত সালে? নিজেরা বলো, কত সালে? কত সালে স্থাপিত হয়? 1909। আর এর হেডকোয়ার্টার কোথায়? দুবাই, তাই তো? হ্যাঁ, দুবাই, দুবাই ইউনাইটেড আরব এমিরেটস এর হেডকোয়ার্টার। ওকে, আচ্ছা, এরপরের ঘটনা বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আটাপাকা বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে? এরপরে ঘটনা প্রচুর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আটাপাকা বার্ড স্যাংচুয়ারি। আটাপাকা বার্ড স্যাংচুয়ারি জিনিসটা কি? আটাপাকা বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত সেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোল্লেরু লেক, অন্ধ্রপ্রদেশের কোল্লেরু লেকের কাছে অবস্থিত হচ্ছে এই আটাপাকা বার্ড স্যাংচুয়ারিটা, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষায় নিচে কোনটি একটি উল্লেখযোগ্য বার্ড স্যাংচুয়ারি? কোল্লেরু লেকের তীরে মানে হ্রদের তীরে অবস্থিত নিচের কোন বার্ড স্যাংচুয়ারিটি রয়েছে? ডিরেক্ট নাম দিয়ে কোশ্চেন আসার চান্স ভীষণ বেশি, ঠিক? এইখানে যেটা ফেমাস বার্ড, আসলে প্রচুর পরিযায়ী পাখি আসে, যদি একটু গুগলে সার্চ করে দেখো আটাপাকা বার্ড স্যাংচুয়ারি বাই কোল্লেরু লেকেতে প্রচুর পরিযায়ী পাখি, ওখানে এরকম স্ট্যান্ড করা রয়েছে জলের ধারে মানে কোল্লেরু লেকের তীরে, এবং সেখানে দেখবে গাদা 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 পাখি সব বসে আছে। তো ওরা সব পরিযায়ী পাখি বেশিরভাগ। হ্যাঁ, এখানে বেশি আসে পেলিক্যান, মানে পেলিকানটা এখানকার উল্লেখযোগ্য, বাকি প্রচুর পাখি আসে, পেলিকানটা এখানকার খুব উল্লেখযোগ্য। তো এই হিসাবে আটাপাকা বার্ড স্যাংচুয়ারিটা খুব উল্লেখযোগ্য পড়তে হয়। আচ্ছা, আটাপাকা বার্ড স্যাংচুয়ারি থেকে যেটা কথাটা আসে সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশকে আমরা এপি দিয়ে লিখলাম। অন্ধ্রপ্রদেশের এখন কারেন্ট যে সিএম রয়েছে তার নামটা একটু বলে দাও। অন্ধ্রপ্রদেশের যে কারেন্ট সিএম রয়েছে তার নামটা একটু বলে দাও। চন্দ্রবাবু নাইডু তো? কেউ বলবে না, আমাকে বলতে হবে। চন্দ্রবাবু নাইডু, ঠিক আছে? চন্দ্রবাবু নাইডু। তারপর দেখো অন্ধ্রপ্রদেশ কবে স্থাপিত হয়েছিল, কে বলবে? কে কবে স্থাপিত হয়েছিল? 2014 সালে। হ্যাঁ, 2014। 2014 তেলেঙ্গানা, তেলেঙ্গানা 2014। হ্যাঁ ম্যাম, তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ 1956, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ স্থাপিত হয় 1956-তে। ওরা 1 নভেম্বর ওদের ফাউন্ডেশন ডে হিসাবে মানায়, ঠিক আছে? 1 নভেম্বর অন্ধ্রপ্রদেশ তার ফাউন্ডেশন ডে হিসাবে মানায়। 1956 সালে তৈরি হয়। মাদ্রাজ প্রেসিডেন্সি, তখন ওটার নাম মাদ্রাজ না বোম্বে প্রেসিডেন্সি ছিল,
মানে বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে 1956 সালে অন্ধ্রপ্রদেশ তৈরি হয়। সেই অন্ধ্রপ্রদেশ থেকে 2014 সালে আলাদা হয় কে? তেলেঙ্গানা, তাই তো? 29 স্টেট হিসাবে এখান থেকে আলাদা হয় কে? তেলেঙ্গানা। আমি বোঝাতে পারলাম? অন্ধ্রপ্রদেশ 1956 সালে মাদ্রাজ বা বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়, আর তেলেঙ্গানা। বলো সবাই, হাত তোলো, আমি তাকিয়ে আছি তোমাদের অপেক্ষায় উত্তরের। সবাই বুঝতে পেরেছে? ওকে, আমরা পরেরটায় চলে যাচ্ছি, সবাই যখন বুঝতেই পেরেছে। আচ্ছা, এইবার দেখো আসল খবর চলে এসেছে আইএলও। আইএলওটা কি? আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও। আইএলও কি খবর দিয়েছে? আইএলও খবর দিচ্ছে যে ভারতে মোট জনসংখ্যা যত বেকার আছে তার মধ্যে 80% হচ্ছে বেকার হচ্ছে যুবক যুবতী। ঠিক, আইএলও ঘোষণা করেছে যে ভারতে যদি 100 জন বেকার লোক থাকে তার মধ্যে যুবক যুবতী মানে তোমার ধরো বিলো 35 যারা রয়েছে সেটাই হচ্ছে 80%, আর তার উপরে হচ্ছে বাকি 20%। ঠিক আছে, তো এর থেকে কি বোঝা গেল যে টিকটক করে, ইনস্টাগ্রাম আইডি বানিয়ে 8 লাখ 10 লাখ ফলোয়ার্স হলেও তাকে কিন্তু আমরা বেকারই ধরবো। ঠিক আছে, কারো যদি 8 লাখ 10 লাখ ফলোয়ার হয়, সে যদি ইনস্টাগ্রামে নাচানাচিও করে, সবকিছুও করে, তখন তাকেও আমরা কিন্তু বেকারই ধরবো। ঠিক আছে, কারণ যখন কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার ব্যাপার আসে তখন কিন্তু আমরা গিয়ে তাকে বলতে পারি না যে দেখুন আমি পড়াশোনা তো কিছু জানি না, কিন্তু আমি ভালো গেট রেডি উইথ মি করতে পারি বলে মুখে কম্প্যাক্ট ফাউন্ডেশন মেখে নিলাম, বা তার সামনে দেখুন আমি ভালো নাচতে পারি বলে কোমর দুলিয়ে নেচে নিলাম, তখন কিন্তু সেটা হবে না কোনো একটা ইন্টারভিউ বোর্ডের সামনে গেলে। ঠিক আছে, তখন কিন্তু আমাকে সেই পড়াশোনা করে মানে যা আমরা পড়াশোনা করে শিখে এসেছি সেটাই দিতে হবে। তার মানে এতদিন যে আমরা এত পরিশ্রম করে এত গাদা গাদা রিল বানালাম সব বেকার। ঠিক আছে, আর সেই বানিয়ে আমরা যে নিজেদের টাইমটা নষ্ট করলাম সব বেকার, কারণ 80% যুবক যুবতী তারা পুরো হচ্ছে বেকার। এর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত। ঠিক আছে, কারণ যতই মানুষ রিল বানাক বাড়ির লোক মেরে ধরে পড়িয়ে পিটিয়ে গ্রাজুয়েশনটা করিয়ে দেয়, তো সেই হিসাবে দেখতে গেলে আমার এই মুহূর্তে যতটা মনে পড়ছে 78% যে গ্রাজুয়েট ছেলে বেকার রয়েছে এবং 63% গ্রাজুয়েট মেয়ে বেকার রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আইএলওর ঘটনা। আমাদের এখন ভারতে প্রচুর বেকার বেড়ে গেছে। কেউ যদি চায় তো আমাদের ভারতকে বেকার যুবক যুবতীকে ইউজ করে বহুত আগে নিয়ে যেতে পারে, কারণ চীন জাপানের তুলনায় আমাদের ভারতে বেকার প্রচুর বেশি, তাও যুবক যুবতী প্রচুর বেকার রয়েছে। যাই হোক, আইএলও কবে স্থাপিত হয়েছে? 1919 সালে। বলো, আইএলওর যেটা সদর দপ্তর সেটা কোথায় রয়েছে? জেনেভাতে। জেনেভাতে রয়েছে। বোঝাতে পারলাম? বলো বলো বলো। আচ্ছা, পরের যে খবরটা সেটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে যে অয়েল স্পিল। হ্যাঁ, অয়েল স্পিল যে জিনিসটা, সেটা যারা জানো তো ভালো কথা, যারা জানো না তাদের কয়েকটা কথা বলি। অয়েল স্পিল জিনিসটা কি হয় না, সমুদ্রে তেলের জাহাজ থেকে তেল পড়ে যায়। ঠিক এই যে আমাদের এখানে বোম্বে হাইতে তৈল খনি রয়েছে, বা আমাদের যে যারা আমরা আর্কটিক ওশানে যেখান থেকে আমরা ধরো তেল তুলি, সেখানে যখন তেল তুলে জাহাজ বেরোয়, মানে সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে যখন জাহাজ বেরোয় আর জাহাজ ঢোকে, তখন ঠোকাঠুকিতে অনেক জাহাজ কি হয়, ফুকো হয়ে যায়। তার ফলে ব্যারেল ব্যারেল তেল সমুদ্রের জলে গিয়ে মেশে, তারপরে মাঝে মাঝে উল্টে যায়, প্রচন্ড ঢেউয়ের কারণে উল্টে যায়, সেক্ষেত্রে মেশে। তো এর ফলে কি হচ্ছে না, যত আমরা সমুদ্রে তেল বেশি উত্তোলন করছি তত আমাদের অয়েল স্পিলের ঘটনা মারাত্মকভাবে বাড়ছে। এবং এই অয়েল স্পিলকে কন্ট্রোল করবার জন্য মানে সাথে সাথে তোমায় কন্ট্রোল করতে হবে, কারণ যদি ধরো আর্কটিক ওশানের মতো জায়গা হয় যেখানে প্রচন্ড পরিমাণ বড় বড় ঢেউ রয়েছে, তো মুহূর্তের মধ্যে একটা বিস্তৃত অঞ্চলে এই ঢেউয়ের সাথে সাথে তেল ছড়িয়ে পড়বে, এবং এই তেল যদি ছড়িয়ে পড়ে তো সেখানকার ম্যারিন লাইফ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। তোমরা জানো, মরে যায়। ওখানে যে বার্ডসরা
রয়েছে তারা হাইপোথার্মিয়ার কারণে মরে যায়, ওখানকার মাছেরা মরে যায়, ঠিক আছে, কারণ জলের উপরে একটা লেয়ার হয়ে গেলে বাতাসের অক্সিজেন আর জলে গিয়ে পৌঁছাতে পারে না। তো সাথে সাথে ব্যবস্থা নেওয়ার দরকার হয়ে পড়ে। তো সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ভারত কি করেছে, একটা জাহাজ তৈরি করেছে, একদম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি, যে জাহাজটা আমাদের শুধু অয়েল স্পিল নয়, বিভিন্ন মেরিন পলিউশন, ঠিক আছে, বিভিন্ন রকম যে মেরিন পলিউশন সেটাকে আটকাতে পারবে। তার নাম হচ্ছে সমুদ্র পাহারাদার বা সমুদ্র পেহেরাদারও কোথাও লেখা থাকতে পারে, ঠিক আছে, হিন্দি ওয়ার্ড তো, তো পেহেরাদার দিয়েছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, ওটাকে আমি বাংলায় পাহারাদার লিখেছি। তো সমুদ্র পেহেরাদার বা পাহারাদার, তো এটা হচ্ছে নতুন তৈরি করেছে। আর এর আগে আবার একটা তৈরি করেছিল যেটার নাম হচ্ছে আমাদের সমুদ্র প্রহরী, সেটা ছিল ভারতের প্রথম প্রচেষ্টা। অয়েল স্পিল এবং বিভিন্ন মেরিন পলিউশন রুখতে ভারতের প্রথম প্রচেষ্টা ছিল সমুদ্র প্রহরী, আর এবার আরো উন্নত করে তৈরি করলো সমুদ্র পেহেরাদার। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানিয়ে দাও, বোঝাতে পারলে একটু হাত তুলে জানিয়ে দাও যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। ম্যাম হ্যাঁ বলো। ওটা আমি ভুলে গেছি, একটা ব্যাকটেরিয়ার সাহায্যে সে করাতো না, মানে যে ও ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়ার যে নামগুলো রয়েছে সেগুলো আমরা এই ক্ষেত্রে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটায় পড়বো না, ওটা আবার আমরা টেটের ক্লাসে করতে গিয়ে অত ওটা কি নাম ছিল ওটা ভুলে গেছি ম্যাম। সব ভুলে যাও, কোনো অসুবিধা নেই। তুমি Okay. বায়োডিগ্রেডেশনের সাথে গোলাচ্ছ তো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা দেখো, এবার দেখো ওয়ার্ল্ড এর ফার্স্ট ওম শেপ টেম্পল, এ দেখো টেম্পলটা পুরো ওম আকৃতির, ওমের যে সংস্কৃত অক্ষরটা সে ওম আকৃতির একটা মন্দির তৈরি হয়েছে রাজস্থানের পালি জেলাতে, ঠিক আছে। রাজস্থানের একটা ফোক ড্যান্স যেটা ইউনেস্কো ইনট্যাঞ্জিবল ড্যান্স লিস্টে রয়েছে, গতদিন আমরা পড়েছিলাম, ড্যান্সটার নামটা একটু বলে দাও। কালবেলিয়া। কালবেলিয়া, কালবেলিয়া। ভেরি গুড, কালবেলিয়া, যেটা কালবেলিয়া উপজাতির লোকেরা করে থাকে। ওকে, আর এছাড়া আরেকটা হচ্ছে ঘুমার, তাই তো, ওখানকার ট্র্যাডিশনাল আরেকটা ফোক ড্যান্স হচ্ছে ঘুমার। ওকে, রাজস্থান সম্পর্কে আরেকটা একটু বলবে, রাজস্থানের সিএম কে আছে এখন? যে কোনো জায়গায় বলে সিএম পড়তে হয়। এখন সিএম এর নাম জানো না? আচ্ছা, এখন হচ্ছে ভজনলাল শর্মা, ঠিক আছে। সিএম এর নামটা তোমরা তাহলে একবার, আমি বলবো না, আমি বলে দিয়েছি, যদিও যদি না শুনে থাকো খুব ভালো, একবার নিজেরা সার্চ করবে, সার্চ করে তারপর পড়বে, ঠিক আছে। রাজস্থানের সিএম সব আমি বলে দেবো, এটা ঠিক না। আচ্ছা, রাজস্থানে কিছু ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, রাজস্থানে কিছু ফেস্টিভ্যাল হয়, তার মধ্যে খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল, যদিও এটা আমরা যখন ফেস্টিভ্যাল পড়বো তখন আবার পড়বো, তাও আমি বলি, সেটা হচ্ছে ক্যামেল ফেস্টিভ্যাল, উটের উৎসব বলতে পারো, ঠিক আছে। উটের উৎসব ক্যামেল ফেস্টিভ্যাল হয় রাজস্থানের বিকানেরে, রাজস্থানের 3 দিন ধরে হয় না? 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি 3 দিন ধরে হয়। হ্যাঁ 3 দিন ধরে হয়, ঠিক একদম। এটা বিকানেরে হয়, হচ্ছে ক্যামেল ফেস্টিভ্যাল, ঠিক আছে। আর একটা ফেস্টিভ্যাল হয়, সেটা খুব ইম্পর্টেন্ট রাজস্থানে, তার নাম হচ্ছে গুলাল গোটা, ঠিক আছে। এটা রাজস্থানের জয়পুরের দিকে হয়, এটার নাম হচ্ছে গুলাল গোটা। জয়পুর হচ্ছে রাজস্থানের ক্যাপিটাল, তোমরা জানো, সেখানে একটা ফেমাস ফেস্টিভ্যাল হয়, তার নাম হচ্ছে গুলাল গোটা। ওকে, আমি বোঝাতে পারলাম? এই দেখে একটু হাত তোলো তো। হ্যাঁ, ভেরি গুড। পরেরটা যাচ্ছি, আসলে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেশি পড়ানো যায়। আচ্ছা, এই হচ্ছে WPL ওমেন্স প্রিমিয়ার লিগ, এর স্পন্সর হচ্ছে টাটা, এর স্পন্সর হচ্ছে টাটা। WPL স্টার্ট হয়েছিল কবে? 2023 সাল থেকে। ফার্স্ট বার জিতেছিল কে? মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে, ফার্স্ট বার জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স দুবার জিতেছে না, 2023 এর মুম্বাই ইন্ডিয়ান্স, 2025 এ মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝখানে 2024 সালে জিতে গেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাই না? 2024 সালে একবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে যাওয়াতে বিরাট কোহলি খুব সম্মানে লাগে, যে মানে মহিলারা খেলা শুরু করে ফার্স্ট বারে জিতে গেল, আমি এখনো জিততে পারলাম না। দিয়ে 2025-এ আমাদের আরসিবি লাস্ট অফ IPL জিতেছে 18 বছর পর, তাই তো। তো এবার যেটা হচ্ছে ব্যাপার, তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছিল, দিল্লি ক্যাপিটাল 2024-এও রানার হয়েছে, 2025-এও রানার হয়েছে। ওকে, আচ্ছা, 2024-এ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিল? দীপ্তি শর্মা। এবার যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে ন্যাট স্কিভার ব্রান্ড, ঠিক আছে, ও একটা বিদেশি, তাই ওর নামটা বাংলায় না লিখে ইংলিশে লেখা হয়েছে। আচ্ছা, এখানে দেখো হোমওয়ার্ক দেওয়া আছে,
সব থেকে বেশি রান আর সব থেকে বেশি উইকেট কারা নিয়েছিল 2024-এরটা আমি লিখেছি, 2025-এরটা তোমরা লিখে আমাকে দেবে গ্রুপে তোমরা আমাকে লিখে দেবে। 2025-এর WPL এর সব থেকে বেশি রান কে করেছে, সব থেকে বেশি উইকেট কে নিয়েছে, ঠিক আছে? লাগবে কিন্তু। আর জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এটা তো জানোই, আর হেরেছে দিল্লি ক্যাপিটালস মানে রানার আপ, আর 2024-এ হয়েছিল আরসিবি। নতুন চলে যাচ্ছি পান্ডাভুলা গুট্টা। পান্ডাভুলা গুট্টা কি? একটা রক পেন্টিং, ঠিক আছে? এটা একটা রক পেন্টিং, তেলেঙ্গানার রক পেন্টিং, 1990 সালে আবিষ্কার হয় এটা। এবং এই জিনিসটা কি হয়েছে না, এখন বর্তমানে খবরে এসেছে কেন, কারণ এই রক পেন্টিংটা অনেক রকম উজ্জ্বল উজ্জ্বল কালার ব্যবহার করে রক পেন্টিংটা অনেক আগে মানুষ গুহা চিত্রটা তৈরি করেছিল। এখন মানুষ সেখানে গিয়ে কি করেছে, তার মধ্যে পানের পিক ফেলেছে, তার ওপর নিজেদের লাভ সাইন দিয়ে নিজেদের নাম লিখে রেখে দিয়েছে, কেউ আবার ঘষে ঘষে ওর উপরে চিত্রপাত্র করে দিয়েছে, দিয়ে এই রক পেন্টিং এখন ধ্বংসের মুখে পৌঁছে গেছে, ঠিক আছে? তো তাই জন্য এই পান্ডাভুলা গুট্টা এখন আমাদের খবরে চলে এসেছে। তো তোমাদের যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে পান্ডাভুলা গুট্টা কি? একটা রক পেন্টিং, যেটা কোথায় রয়েছে, যেটা আমাদের তেলেঙ্গানাতে রয়েছে, ঠিক আছে? তেলেঙ্গানা কবে 29তম রাজ্যের তকমা পায়? 2014 সালে। আর এর সিএম কে আছে? রেবন্ত রেড্ডি, ঠিক আছে? তেলেঙ্গানাতে রয়েছে আমাদের সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ, তার নাম কি? অমরাবাদ টাইগার রিজার্ভ, ঠিক আছে? আমি আগের দিন পড়িয়েছি, কানেক্ট করতে পারছো? তেলেঙ্গানাতে রয়েছে অমরাবাদ টাইগার রিজার্ভ, নালকোন্ডা ডিস্ট্রিক্টে সেকেন্ড লার্জেস্ট, যেটা অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম থেকে কাটা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এরপরে চলো, এরপরে দেখো বুগুন লিওচিলা বলে একটা পাখি, ঠিক আছে? বুগুন লিওচিলা, এটা মাথায় রাখবে, নামটা মানে পড়ে পড়ে মাথায় রাখবে। বুগুন লিওচিলা কি? এই যে খুব সুন্দর দেখতে একটা পাখি, ভীষণ মিষ্টি দেখতে, পুচকু পাখিটা একদম পুচকু হয়, হ্যাঁ, দেখ পুরো গায়ের রংটা জলপাই রঙের, আর মাথাটার মধ্যে এরকম কালো রঙের একটা টুপি মতো রয়েছে, দেখো টুপি মতো রয়েছে মাথার মধ্যে। এই পাখিটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডাঞ্জার্ড, এটাকে আমরা 2006 সালে খুঁজে পেয়েছি। এটা ক্রিটিক্যালি এন্ডাঞ্জার্ড, যে কোনো সময় হারিয়ে যাবে এই বুগুন লিওচিলা পাখিটা, ঠিক? তো এখনো অব্দি আমরা মোটে 14টা পাখি মোটে দেখতে পেয়েছি, 2006 সালে দেখতে পেয়েছি, আজকে 2024 সাল, বলতে পারো মোটে 18 বছরে আমরা 14টা পাখি দেখতে পেয়েছি। এটাকে বাঁচাবার জন্য অরুণাচল প্রদেশের একটা অন্যতম বড় ট্রাইব বুগুন ট্রাইব কি করেছে, বন দপ্তরকে নিজেদের জমি থেকে 1470 হেক্টর জমি দিয়ে দিয়েছে, ঠিক আছে? 1470 হেক্টর জমি দিয়ে বলেছে যে এই যে এগলেনাস্টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা রয়েছে, এর সাথে আরো 1470 হেক্টর জমি তোমরা নাও, নিয়ে এই পাখিটাকে তোমরা হারিয়ে যেতে দিও না, এই বুগুন পাখিটাকে, এরা যেন বেঁচে থাকে, ঠিক আছে? তো এখান থেকে পরীক্ষায় কি আসবে সেটা হচ্ছে বুগুন লিওচিলা, এটা কি? এটা একটা পাখি, এটা আসবে। আর দ্বিতীয় হচ্ছে পাখিটা কোথায় দেখতে পাওয়া গেছে? পাখিটা দেখতে পাওয়া গেছে অরুণাচল প্রদেশ। তার ক্যাপিটাল কি গো? ইটানগর, তাই তো? হ্যাঁ, অরুণাচল প্রদেশ, এটার নাম ইটানগর। আর এটার সিএম এর নাম কি? পেমা খান্ডু, তাই তো? আমরা আগের দিন পড়ে গেছিলাম পেমা খান্ডু, এ হচ্ছে এখানকার সিএম। ওকে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছে, হাত অলরেডি তুলে দিয়েছে। আমি পরের খবরে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো চলে এসছে আমাদের গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট, যেটা আমাদের গ্লোবাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটা ডাব্লিউ বলে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন দ্বারা আমাদের প্রকাশ করা হয় গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট। গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট অনুসারে কি দেখা যাচ্ছে? প্রতি বছরই আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি গরম, ঠিক আছে? 2024 সালে যখন প্রথম এই রিপোর্টটা বার করে তখন বলেছিল 2023 সাল হচ্ছে গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম হয়েছে। 2023 সালে নাকি গড়ে টেম্পারেচার 1.54 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। তারপর 2024 সাল পড়লো, পুরো রিপোর্ট সব আগের গুলো ফেল হয়ে গেল, দেখা গেল 2024 সাল হচ্ছে আগের 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম হয়েছে, ঠিক আছে? আগের বছরগুলোর থেকে মানে 2023 তো বেড়েইছে, আরো 1.29 ডিগ্রি গড় সেন্টিগ্রেড বেড়ে গেছে। এর ফলে অনেক কিছু হচ্ছে, হিট ওয়েভ, ম্যারিন ওয়েভ, বড় বড় গ্লেসিয়ার গলে যাচ্ছে, মানে পৃথিবী একটা বড় রকম সংকটের মুখে, ঠিক আছে? তো
তার সাথে সাথে এটা বলেছে যে যে হারে আমাদের পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস বেড়ে চলেছে, যে আগামী 2025 থেকে 2029-এর মধ্যে এই প্রতিবারই এমন একটা টেম্পারেচার আসবে যেটা আগের 20 বছর 30 বছরের রিপোর্ট ভাঙতে ভাঙতে যাবে। ঠিক আছে, মানে আরো গরমের বছর, আরো উষ্ণতম বছর সৃষ্টি হবে। তো তোমরা আমাকে একটুখানি বলে ফেলো যে এই WMO-টা কবে আমরা এস্টাবলিশ করেছিলাম, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটা আমরা কবে এস্টাবলিশ করেছিলাম? 1950 সালে এস্টাবলিশড হয়, সদর দপ্তর রয়েছে জেনেভাতে। ঠিক আছে, আচ্ছা এখানে নিচে আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, আর 3-4 মিনিটই আমার হাতে রয়েছে, বেশি সময় নেই, 3-4 মিনিটের মধ্যে যতটা খবর বলা সম্ভব হয়। ফ্যাসাইটা একটু পড়ে নেবে। ফ্যাসাই হচ্ছে আমাদের একটা কোন অ্যাক্টের আন্ডারে সেটা মনে রাখবে জাস্ট। ঠিক আছে, এটা একটা অটোনমাস বডি, কোনো সরকারের এর ওপরে কোনো কন্ট্রোল নেই, আর এটা কোন অ্যাক্টের আন্ডারে হয় জাস্ট এটুকু মনে রাখবে। ঠিক, আচ্ছা এরপর অটোনমাস বডিটা সম্বন্ধে একটু বলে দিন না। অটোনমাস বডি কোনগুলোকে বলা হয়? বডি হচ্ছে যেটাকে সরকার কন্ট্রোল করে না। অটোনমাস বডি হচ্ছে যেটা স্বাধীন, যেমন আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এখানে আছে না অটোনমাস বডি, ওরকম এইগুলো একটা কোনো অ্যাক্ট বা কোনো আইনের আন্ডারে তৈরি হয়, সব পরিচালনাধীন বলতে পারো, নিজেরা নিজেদেরকে পরিচালনা করে। ম্যাম 1950 সালটা কি বললেন? 1950 সালে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন স্থাপিত হয়, জেনেভাতে এর সদর দপ্তর আছে। আচ্ছা আমরা তার পরেরটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে পুষ্পক বিমান। পুষ্পক বিমান ভারত তৈরি করেছে। ঠিক আছে, ভারত এটা তৈরি করেছে কি সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে, মানে আগে যে বিমানগুলো মানে রকেট গুলো তৈরি হয়েছে, সেই সমস্ত রকেট গুলোর বিভিন্ন পার্ট গুলোকে আবার পুনরায় ব্যবহার করে, ফেলে দিয়ে পয়সা খরচ না করে সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করে তৈরি করেছে পুষ্পক বিমান। ঠিক আছে, তো এটার জন্য এটার নাম হলো কি রিইউজেবল লঞ্চ ভেহিকল। বাস এই জিনিসটা মনে রাখবে, পুষ্পক বিমান তৈরি করা হয়েছে পুরোনো জিনিসপত্র, মানে আগের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে পুনরায় ব্যবহার করে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, গদিতে বসে থাকাকালীন ভারতবর্ষের ইতিহাসের প্রথম চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, যিনি অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, তোমরা জানো গত বছর ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের এগেনস্টে অনেকগুলো লিকুয়ার পলিসি যেটা রয়েছে সেটাকে ভঙ্গ করা, এক্সাইজ পলিসি যেটা রয়েছে সেটাকে ভঙ্গ করা, তারপর মানি লন্ডারিং অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে ভঙ্গ করা, এরকম 3 থেকে 4টে আইনকে ভঙ্গ করার জন্য ইডি বারবার করে অরবিন্দ কেজরিওয়ালকে দেখা করার জন্য বলেছিল। তো অরবিন্দ কেজরিওয়াল প্রথমে সেগুলো শোনেনি, সবই ভিত্তিহীন বলেছিল। লাস্টে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করে। ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়ালের এগেনস্টে যতদূর সম্ভব 100 কোটি টাকার তছরূপের একটা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বিভিন্ন বেসরকারি বা বিভিন্ন যে লিকুয়ার কোম্পানি মানে মদ কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে সেগুলোকে মানে অবৈধভাবে সুবিধা পাইয়ে দিয়ে আপ কোম্পানিটা নাকি 100 কোটি টাকা ফায়দা করেছে। ঠিক আছে, আপ মানে হচ্ছে আম আদমি পার্টি, প্রতিষ্ঠাতা হচ্ছে আম আদমি পার্টি, প্রতিষ্ঠাতা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। পার্টিটাকে তৈরি করা হয়েছিল 2012 সালে। ঠিক আছে, পার্টিটাকে তৈরি করা হয় 2012 সালে। বোঝা গেছে? আর 1-2টো খবর পড়বো আমরা, তারপর আজকের মতো আমাদের ক্লাস শেষ করে দিতে হবে। আমরা বেশি আর টাইম নিতে পারছি না। আচ্ছা এটা একটু পড়ে নিও। বিহার দিবস 22শে মার্চ পালন করা হয়। 1912 সালে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহারকে আলাদা করা হয়েছিল, তাই এটা হচ্ছে বিহার দিবস। আচ্ছা বাকাউর ব্রিজ যেটা কোশি নদীর ওপরে রয়েছে সেটা সম্প্রতি ভেঙে পড়েছে, তো এই হিসাবে পরীক্ষা আসতে পারে কোশি নদী কোন রাজ্যের উপর দিয়ে গেছে। নেপালের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটা সোজা বিহারে ঢুকেছে। ঠিক আছে, হিমালয়ান মাউন্টেন রিজিয়ন থেকে উৎপন্ন হয়ে নেপালের গর্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোশি নদী সোজা বিহারে ঢুকেছে। বিহারে ভীষণ রকম বন্যা করে এই কোশি নদী, তার উপর ছিল বাকাউর ব্রিজ যেটা ভেঙে পড়েছে। ওকে একটু দেখে নিও। নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে ড্রুগ গ্যালপো। এটা একটু মনে রাখা দরকার, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার এগেনস্টে। ড্রুগ গ্যালপো জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ভুটানের হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভুটানের যিনি রাজা রয়েছেন তার এটা বলতে পারে তার সম্মান বা তার পদ অধিকারী যিনি হচ্ছে কি ড্রুগ গ্যালপো, মানে তার লেভেলের একটা সম্মান হচ্ছে এই ড্রুগ গ্যালপো। এটা ভুটানের যে কোনো নাগরিক যে খুব ভালো কাজ করে তাকে দেওয়া হয়।
প্রথম যে ভুটানের নাগরিক নয় তারপরেও এই পুরস্কারটা পেলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, নরেন্দ্র মোদীকে বড়ে ভাই বলে সম্বোধন করে ভুটান গভর্নমেন্ট এবং ভুটানের যে ড্রাগ গল্প মানে অ্যাকচুয়ালি ওখানকার যে রাজা রয়েছে তিনি এই পুরস্কারটা ওদের ওখানকার হাই সিভিল এভান অ্যাওয়ার্ডটা দিয়েছেন। ঠিক আছে, আজকের লাস্ট খবর এটাই পড়বো, সেটা হচ্ছে আমাদের প্যারিস অলিম্পিকে 2024 সালে ভারত থেকে গিয়েছিল মেরিকম। মেরিকম জানো মণিপুরের কন্যা, একজন ফিমেল বক্সার মেরিকম। ঠিক, মেরিকমের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার অটোবায়োগ্রাফির নাম। তিনি একটা অটোবায়োগ্রাফি লিখেছেন, তার অটোবায়োগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আনব্রেকেবল। এই অটোবায়োগ্রাফিটা মেরিকমের লেখা। উনি একজন মণিপুরের খেলোয়াড়, ফিমেল বক্সার। তো ওনাকে প্যারিস অলিম্পিক 2024-এর জন্য আমাদের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে সিলেক্ট করেছিল যে উনি যাবেন। আর তার সাথে যিনি ফ্ল্যাগ বিয়ারার হবে, ওপেনিং সেরিমনিতে দেখেছো যে প্রতিটা দেশের একজন ফ্ল্যাগ বিয়ারার থাকে যিনি ফ্ল্যাগটাকে কাঁধে করে নিয়ে যায়। সেই হিসাবে শরৎ কমলকে চুজ করা হয়েছিল। জাস্ট মনে রাখবে শরৎ কমল একজন টেবিল টেনিস প্লেয়ার, এর থেকে বেশি কিছু শরৎ কমল সম্পর্কে মনে রাখার দরকার নেই। আচ্ছা, আমি কি এই অবধি বোঝাতে পারলাম? আজকে ক্লাস এই অবধি হলো, এর থেকে আর বেশি হলো না। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু যতটা সম্ভব আমরা করেছি। ম্যাম, হ্যাঁ বল, কারো কিছু ডাউট থাকলে বল। হ্যাঁ ম্যাম, বলছিলাম অ্যাকচুয়ালি আমার এই ক্লাসটা আজকে ফার্স্ট ক্লাস, তো আচ্ছা। এর আগের ক্লাসগুলো আমার কাছে তো নেই কোনো নোটস, যদি একটু প্রোভাইড করেন খুব ভালো হয়। তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আবার আরেকবার না হয় দিয়ে দেওয়া হবে। আর আগের যে দুটো ক্লাস সেই দুটো ক্লাসই ইউটিউবে দেওয়া হয়েছে, তো সেই হিসাবে তোমাকে ইউটিউবটা একটু দেখতে হবে। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ইউটিউবে দেওয়া হয়েছে ও দুটো। আর ম্যাম আজকের যতগুলো নোটস সেগুলো পেয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, এই একটাই নোট আছে, ওই 32 বা 40 পেজের এই একটাই নোট আছে, পড়ানোর সাথে সাথে আমরা গ্রুপে দিয়ে দেবো। ওকে 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 ম্যাম, ওকে, আর কারো কিছু ডাউট আছে? না হলে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। ম্যাম বলে ফেলো। বলছিলাম এটা প্রিন্ট করা নোটটা দেবে না ফের লেখাটাও নোটটা দেবে? পিডিএফটা লেখা সমিতি নোটটা পাবে, লেখা সমিতি পাবে, লেখা সমেত নোটটাই পাবে। আর কারো কিছু অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে গুড নাইট।